তো এখানে এইভাবে যদি একটা আর কোনো ধরনের অ্যাডজেক্টিভস এখানে নেই বা আর কোনো ধরনের হেন্স এর মধ্যে দেওয়া হয় নাই। তা আমরা যদি সোজা সাপটা চিন্তা করি তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন, কনস্ট্যান্ট সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে কি কি কমন কারণগুলো আমরা চিন্তা করব? অ্যাজ এ 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট আমাদেরকে প্রথমে এটা একটু চিন্তা আমরা করি। হ্যাঁ, আমরা চিন্তা করব কমন কারণ কি। হ্যাঁ, কলিসিস্টাইটিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। হ্যাঁ, অ্যাকিউট ক্যালকুলাস কলিসিস্টাইটিস, সিভিয়ার পেইন, ভমিটিং এগুলি নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। এরপর কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ। হ্যাঁ, এটা যদি কমপ্লিকেটেড হয়ে যায় উইথ পারফোরেশন। হ্যাঁ, যে আগে অল্প অল্প ব্যথা হইতো কিন্তু এইবারে তীব্র ব্যথা। হ্যাঁ, 8 ঘন্টা ধরে তার তীব্র ব্যথা, এটা নিয়ে এসে হাসপাতালে চলে আসছে। হ্যাঁ, চিকিৎসার জন্য। তাহলে পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার পেইন usually low grade burning pain, but sometimes it can be severe when it is complicated with penetration or perforation. তাহলে আমরা তর্কের খাতিরে পেপটিক আলসারটাকে এখানে কনসিডারেশনে রাখবো, as because পেপটিক আলসার ডিজিজ incidence and prevalence it is very high, সো এটাকেও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে বলবো? পেপটিক আলসার পারফোরেশন। তাহলে বললাম কলিসিস্টাইটিস হতে পারে, অ্যাকিউট কলিসিস্টাইটিস হতে পারে, পেপটিক আলসার পারফোরেশন হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? আর কি হতে পারে? এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে? আর কি হতে পারে? প্যানকেটাইটিস হতে পারে। হ্যাঁ, তা আজকে যে আলোচনা বিষয়, হ্যাঁ, প্যানকেটাইটিস। তো এই যে আমরা যেগুলি বললাম পেটে ব্যথার কারণ, এর মধ্যে কিন্তু প্যানকেটাইটিসটা একটু আনকমন বলা চলে, কিন্তু গুরুত্বের বিবেচনায় এই প্যানকেটাইটিসটা কিন্তু আমাদেরকে এটা আমরা যদি আগেও বলি এটা ভুল হবে না, as because এই প্যানকেটাইটিস এটা such type of disease which has high mortality risk. অন্যদিকে অন্য যে আমরা ডায়াগনোসিস গুলোর কথা বললাম এগুলো কিন্তু মৃত্যু ঝুঁকিটা বরং তুলনামূলক কম আছে, বা ডায়াগনোসিসটা rather easy to diagnose the cholecystitis, easy to diagnose perforation, easy to diagnose obstruction. কিন্তু pancreatitis sometimes it is very difficult to diagnose, and there is some dilemma in case of diagnosis. And if we cannot diagnose earlier, then we may have to have some difficulties. এবং এর বাইরেও তর্কের খাতিরে আমরা অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু কনসিডার করতে পারি। যেমন আমরা বলি যে অ্যাবডোমিনাল পেইনের আরো কিছু কারণ আছে যেগুলি আনকমন, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, বিশেষ করে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। তারপরে হতে পারে যে ইনফিরিয়র এমআই, আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে রোগীরা আসতে পারে। যদি বয়স্ক মানুষ হন, আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে ইনফিরিয়র এমআই আমাদের চিন্তা করতে হবে। ইনফিরিয়র মানে লোয়ার লোব, আমাদের নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া বিশেষ করে মানে প্লোরাইটিক চেস্ট পেইন। আপার অ্যাবডোমেনে কিন্তু এভাবে নিউমোনিয়ার আর্লি প্রেজেন্টেশন এটা কিন্তু হতে পারে। এর বাইরেও কিছু আনকমন কারণ আছে, যেমন হচ্ছে যে আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে এটা যদি রাপচার করে, ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানিউরিজম। এটা ভেরি আনকমন বাট সিভিয়ার টাইপের পেন হবে এবং রোগী খুব দ্রুত শকে চলে যাবে। তারপর হচ্ছে যে মেসেন্টেরিক ইস্কিমিয়া, বিশেষ করে অ্যাকিউট মেসেন্টেরিক ইস্কিমিয়া। তারপরে আরো কিছু কারণ আছে, আমরা ওদিকে না যাই। আমরা যদি কমন কারণগুলো বলি অ্যাজ এ 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট, তাহলে আমাদেরকে এই চারটা কিন্তু বলতেই হবে। হ্যাঁ, কি আমরা বললাম যে এই 30-year-old lady who has presented with severe upper abdominal pain for 8 hours, the possible diagnosis আমাদের acute cholecystitis, acute pancreatitis, peptic ulcer, perforation এবং intestinal obstruction, এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রেখে আগাতে হবে। আচ্ছা, এখন আমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে আমাদের নলেজ সেটা যদি আমাদের বিট্রে না করে আমাদের সঙ্গে, আমরা একটু আগে বলছিলাম যে প্যানক্রিয়াসটার অ্যানাটমি এবং ফিজিওলজি, এটি আমাদের রেট্রোপেরিটোনিয়াল একটা অর্গান, ডিপ সিটেড অর্গান, যেটা কিনা আমাদের পাকস্থলীর পিছনে অবস্থান করতেছে এবং এটার সারাউন্ডিংসে আরো অনেকগুলো অর্গান আছে, যেমন
ডিউডেনাল কার্ভ, সি কার্ভ অফ দ্য ডিউডেনাম। হ্যাঁ, একই সঙ্গে আর কি আছে যে ট্রান্সভার্স কোলন কিন্তু চলে গেছে পাশ দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কমন বাইল ডাক্ট। হ্যাঁ, তারপরে কতগুলো খুব ইম্পোর্টেন্ট লার্জ ব্লাড ভেসেল কিন্তু আছে। হ্যাঁ, যে এখানে ছবিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর হচ্ছে পোর্টাল ভেইন, হ্যাঁ, স্প্লেনিক ভেইন, স্প্লেনিক আর্টারি, তারপর হচ্ছে যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, হ্যাঁ, কাছাকাছি এগুলি আছে। তারপরে হচ্ছে আ আ আমাদের যে মানে ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, দেখেন যে কতগুলো ভাইটাল স্ট্রাকচার এখানে কিন্তু অবস্থান করতেছে এবং এগুলির সঙ্গে কিন্তু মিলেমিশে এই প্যানক্রিয়াজ অবস্থান করতেছে। হ্যাঁ, প্যানক্রিয়াজের আরেকটা স্পেশালিটি হলো যে এই প্যানক্রিয়াজটা কিন্তু ওইভাবে কিন্তু কাভার্ড, মানে কোনো ক্যাপসুল দ্বারা কিন্তু এটা কাভার্ড না। হ্যাঁ, এটা নন ক্যাপসুলেটেড একটা অর্গান বলা চলে। যেমন আমাদের লিভারের একটা খুব টাফ একটা ক্যাপসুল কিন্তু থাকে, গ্লিসন্স ক্যাপসুল বলি আমরা। হ্যাঁ, আমরা অ্যানাটমি যখন আমরা ওই যে অর্গান যখন করছি আমরা, হ্যাঁ, যে আ মানে যখন আমরা সারফেস কি বলে যে ওই অ্যানাটমি যখন ডেসক্রাইব করতাম, হ্যাঁ, হাতে নিয়ে, হ্যাঁ, যদি সে সময়কার কথা মনে থাকে যে এটা কেমন একটা মানে ফ্লায়াবল কেমন ভেঙে, ভেঙে যাচ্ছে এরকম একটা অর্গান। হ্যাঁ, এটা কাভারিংটা ঠিক মতো নাই, এরকম একটা ব্যাপার। তো যার কাভারিং নেই, হ্যাঁ, সেই অর্গান যদি ইনফ্লামড হয় তাহলে সারাউন্ডিং যে আদার স্ট্রাকচার আছে সেগুলি কিন্তু খুব সহজেই ইনভলভ হবে, এটা অনুমান করা যায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা স্পেশালিটি। এটা আমাদের মাথায় রেখে আগাতে হবে আজকে আলোচনায়। আচ্ছা, গুড। আমরা আজকের আলোচনায় যে আ টপিক গুলো যে এ টপিক গুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে এইরকম। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আজকে বলবো আমরা। হ্যাঁ, তারপরে এই যে প্যানক্রিয়াটাইটিস এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার টাইপ প্যানক্রিয়াটাইটিস হতে পারে। হ্যাঁ, এটার যে ডিজিজ যে কোর্স, এটা কি ধরনের প্রোগ্রেশনটা হতে পারে, ন্যাচারাল হিস্ট্রিটা কেমন হয় সেটা নিয়ে কিছু কথা বলবো আমরা। এই ডিজিজটা আসলে কতখানি সিভিয়ার হতে পারে এটা কিন্তু প্রেডিক্ট করা যায়, হ্যাঁ? অন অ্যাডমিশন। অন অ্যাডমিশন আমরা কতগুলো ক্লিনিক্যাল এবং কতগুলো ল্যাব প্যারামিটারস দিয়ে আমরা বলতে পারি যে এই রোগীটা মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এই রোগীটা মডারেটলি সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এই রোগীটা সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এটা কিন্তু প্রেডিক্ট করা যায়। সুতরাং সেটা নিয়ে আমরা কিছু কথা বলব। তারপর হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসের অসংখ্য কারণ আছে, কমন কারণ যেগুলো সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আমরা। আর যেকোনো ডিজিজের প্যাথোফিজিওলজি বোঝার চেষ্টা করি আমরা। আ সেটা নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করব যেটা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে হেল্প করবে। তারপরে প্যানক্রিয়াটাইটিসের কি ডকুমেন্টেড কমপ্লিকেশন আছে সেগুলো নিয়ে আমরা একটু বলার চেষ্টা করব। প্যানক্রিয়াটাইটিস এটার প্রেজেন্টেশন আসলে ডাইভার্স হতে পারে। ক্লাসিক যে প্রেজেন্টেশন সেটা অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ রেডিয়েটস টু ব্যাক, যেটা আমরা জানি। তো এই ক্লাসিক টিপিক্যাল প্রেজেন্টেশন এর বাইরেও ইভেন এটা অন্য ধরনের অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে রোগীরা। যেমন কেউ হয়তো ব্যাক পেইন নিয়েই শুধু প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস রোগী ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। মানে একটা এক্সাম্পল বললাম। এভাবে আরো অন্যভাবে কিন্তু প্যানক্রিয়াটাইটিস প্রেজেন্ট করতে পারে। তাহলে মোড অফ প্রেজেন্টেশন, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। এটা একটা প্যানক্রিয়াটাইটিস যখন আমরা ডিল করতেছি তখন কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর কিছু ক্রাইটেরিয়া বেস করে আমরা কিন্তু ডায়াগনোসিসটা করি। সেটা আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। আর ইনভেস্টিগেশন গুলো আমরা কি করব, কেন করব, হ্যাঁ? এটা আমি একটু ডিসকাস করার চেষ্টা করব। সর্বোপরি হচ্ছে যে ম্যানেজমেন্ট। আমরা কিভাবে পেশেন্টকে ম্যানেজ করব। তো প্যানক্রিয়াটাইটিস ক্লাসিক প্রেজেন্টেশন আমরা বলছি সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ রেডিয়েটস টু ব্যাক, কিন্তু এর বাইরেও ডাইভার্স কিছু প্রেজেন্টেশন আছে। এটার অনেক ধরনের ইটিওলজি আছে এবং এর প্যাথোফিজিওলজি এখন পর্যন্ত খুব ভালো করে জানা যায় না। হ্যাঁ? এবং এটার যে ক্লিনিক্যাল আউটকাম এটা অনেক সময় এটা খারাপ হতে পারে। হ্যাঁ? সেটা আ ডাইলেমা যেমন ডায়াগনোসিস এ থাকে, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে। হ্যাঁ? তো দেখা গেছে যে আ আ এই এই রোগের যে ইনসিডেন্স এটা কিন্তু খুব বেশি না। হ্যাঁ? 3% অফ অল হসপিটাল অ্যাডমিটেড পেশেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন। এটা হচ্ছে ইউকে ডাটা। এটা বাংলাদেশের ডেফিনিট কোনো ডাটা নেই। তো এই 3% এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। কিন্তু যেটা আমি আগেই বলেছি যে এই ডিজিজ
এটা হাই মর্টালিটি রিস্ক কিন্তু এই রোগে আছে। সুতরাং এই নাম্বারটা 3% এটা কিন্তু ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কোন রোগী যদি প্যানক্রিয়াটাইটিসে সাফার করে এবং সেটা যদি সিভিয়ার হয় তার ক্ষেত্রে কিন্তু 100% মর্টালিটি হতে পারে। হ্যাঁ, সো 3% is a very important number in other sense. হ্যাঁ, তাহলে প্যানক্রিয়াটাইটিস এটা আমাদেরকে হাই ডিগ্রি অফ সাসপিশন সবসময়ের জন্য রাখতে হবে, as because it is a high mortality disease. এই পরের লাইনে যেটা বলা হচ্ছে পটেনশিয়ালি সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, ওভারঅল মর্টালিটি হচ্ছে 10%। উইথ অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট মর্টালিটি কিন্তু 10%। কিন্তু যদি অ্যাডিকুয়েটলি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু এই মর্টালিটি বেড়ে 20% ও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ম্যানেজমেন্ট ইজ এ very crucial matter in case of pancreatitis. বেশিরভাগ we are very fortunate যে বেশিরভাগ প্যানক্রিয়াটাইটিসের রোগীরা কিন্তু মাইল্ড ফর্মে থাকে। মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমাদের কাছে আসে। মডারেটলি সিভিয়ার বা সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস যেটা সংখ্যাটা সেটা মাত্র 20%, 80% হচ্ছে মাইল্ড। হ্যাঁ, এই যে পেশেন্টটা যে আমরা বলছি যে 10% মর্টালিটি, হ্যাঁ, তার বেশি মানে তার 1/3 পেশেন্ট কিন্তু মারা যায় ফার্স্ট উইকে। হ্যাঁ, ফার্স্ট উইক বা ফার্স্ট 10 ডেজে কিন্তু 1/3 পেশেন্ট মারা যায়। হ্যাঁ, এবং বাকিগুলো দেখা গেছে যে সেকেন্ড উইক অ্যান্ড অনওয়ার্ড মারা যায়। তাহলে ফার্স্ট উইকে কেন মারা যাচ্ছে? ডিউ টু মাল্টি অর্গান ফেইলিউর। এতটুকু শুধু আমরা মনে রাখি যে মাল্টি অর্গান ফেইলিউর হতে পারে, ফার্স্ট উইকে এটা হতে পারে এবং পেশেন্ট মারা যেতে পারে। মাল্টি অর্গান ফেইলিউর কিভাবে হচ্ছে আমরা আমাদের প্যাথোফিজিওলজি আমরা যখন ডিসকাস করব বুঝতে পারবো আমরা। তো ফার্স্ট উইকে যে মারা যাচ্ছে ইট ইজ নো ডিউ টু মাল্টি অর্গান ফেইলিউর এবং actually it is due to severe volume contraction, that is severe hypovolemic condition or shock. Hypovolemic শকের কারণে কিন্তু অর্গান পারফিউশন হ্যাম্পার্ড হবে এবং প্রোগ্রেসিভ মাল্টি অর্গান ফেইলিউর হয়ে কিন্তু রোগী মারা যাবে যদি না আমরা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করতে পারি। যদি যথেষ্ট পরিমাণে ফ্লুইড দিতে না পারে পেশেন্টকে তাহলে কিন্তু এই মাল্টি অর্গান ফেইলিউর হয়ে ফার্স্ট উইকেই রোগী কিন্তু মারা যেতে পারে। ঠিক আছে? তো ফার্স্ট উইক পার হয়ে গিয়ে সেকেন্ড উইক বা থার্ড উইক বা অনওয়ার্ড যখন মারা যাচ্ছে সেই মৃত্যুটার কারণ হচ্ছে কিন্তু ইনফেকশন, সেপসিস। হ্যাঁ, সেপসিস। তো প্যানক্রিয়াটিক নেক্রোসিস একটা বিষয় থাকবে যেখানে ডেড টিস্যু, পেটের ভিতরে কোনো ডেড এরিয়া, প্যানক্রিয়াটিক নেক্রোসিস, তাহলে সেখানে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের মধ্যে আমাদের বিশেষ করে জিআই ট্র্যাক্টে থাকে সেগুলো ট্রান্সলোকেট করে কিন্তু এই নেক্রোসড এরিয়া অফ দ্য প্যানক্রিয়াস সেখানে গিয়ে কিন্তু বাসা বাঁধবে এবং প্যানক্রিয়াটিক অ্যাবসেস করবে। সেখান থেকে ফোকাল যে সেপসিস এটা কিন্তু ডিসেমিনেট করে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। সো এটা একটা সিভিয়ার গ্রেভ কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে দেখেন যে একটা রোগী ভর্তি হওয়ার পরে ইট ইজ পসিবল টু প্রেডিক্ট সিভিয়ারিটি। হ্যাঁ, আমরা গোড়াতে কথা বলতেছিলাম যে একটা রোগী ভর্তি হওয়ার পরে কিন্তু আমরা বলতে পারি যে কোন রোগীটা সিভিয়ার। যদি আমরা বলতে পারি তাহলে অ্যাকর্ডিংলি আমরা ম্যানেজ করতে পারবো। তাহলে আমাদের বলতে আগে পারতে হবে। হ্যাঁ, যে উই হ্যাভ টু প্রেডিক্ট দ্য সিভিয়ারিটি অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, অ্যান্ড উই হ্যাভ টু ম্যানেজ অ্যাকর্ডিংলি। হ্যাঁ, প্রয়োজনে আইসিইউ বা এইচডিইউ তে ম্যানেজ করতে হবে পেশেন্ট গুলোকে। আচ্ছা, আমরা ক্লাসিফাই করি মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, মডারেটলি সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এটা হচ্ছে লেটেস্ট ক্লাসিফিকেশন, রিভাইজড আটলান্টা ক্রাইটেরিয়া বলে একটা কথা আছে যে ক্লাসিফিকেশন, রিভাইজড আটলান্টা ক্লাসিফিকেশন 2012 সালে এটা আবার ঠিক করা হয়েছে যে আমরা যে প্যানক্রিয়াটাইটিস এটা ভালোভাবে ম্যানেজ করার জন্য আমরা যদি এভাবে ক্লাসিফাই করি mild acute pancreatitis, moderately severe acute pancreatitis এবং severe acute pancreatitis, এভাবে ক্লাসিফাই করলে আমাদের ম্যানেজমেন্টটা আরো প্রপার হবে এবং আমরা মর্টালিটি কমাতে পারবো। সেজন্য এভাবে করা হয়েছে। তো মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আমরা বলতেছি যে নো অর্গান ফেইলিউর। হ্যাঁ, যে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো
হ্যাঁ, যে আমরা দেখলাম যে তার কিডনি ফাংশন ভালো আছে, তার লাং ফাংশন ভালো আছে, তার কার্ডিওভাস্কুলার ফাংশন ভালো আছে, কোনো অর্গান ফেইলিউর নাই। ঠিক আছে? আর তারপর হচ্ছে যদি অর্গান ফেইলিউর থাকে কিন্তু সেটা যদি 48 আওয়ার্স এর কম পারসিস্ট করে। হ্যাঁ, সাপোজ একটা রোগী শকে আছে। শকে থাকলে কি হবে? তার তো ক্রিয়েটিনিন বেড়ে যাবে। হ্যাঁ, তার অক্সিজেন যে স্যাচুরেশন সেটা কমে যাবে। তাহলে যদি কারো ক্রিয়েটিনিন বেড়ে যায়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন যদি বেড়ে যায়, হ্যাঁ, তারপরে অক্সিজেন স্যাচুরেশন যদি কমে যায়, যদি সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা যদি কমে যায়, তাহলে আমরা এগুলিকে ধরবো যে অর্গান ফেইলিউর। হ্যাঁ, তাহলে এই অর্গান ফেইলিউর যদি ট্রানজিয়েন্ট হয় লেস দ্যান 48 আওয়ার্স, আমরা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করার পরে যদি আমরা রিভার্স করতে পারি, হ্যাঁ, তাহলে সেটাকে বলতেছি মডারেটলি সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর এই অর্গান ফেইলিউর যদি পারসিস্ট করে এবং প্রোগ্রেস করে, প্রোগ্রেসিভ মাল্টি অর্গান ফেইলিউর হতে পারে উইথ আর উইদাউট অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এবং অর্গান ফেলিউরের বিষয়টি কিন্তু আমরা মূলত বলি ফার্স্ট উইক, ফার্স্ট 7 ডেজ অর 10 ডেজ এর মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। আচ্ছা, এর বাইরেও পরবর্তীতে 7 দিন 10 দিন পার হয়ে যাওয়ার পরে আরো কিছু কমপ্লিকেশন আমরা পেতে পারি। প্যানক্রিয়াটিক নেক্রোসিস, প্যানক্রিয়াটিক অ্যাবসেস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, এ ধরনের কমপ্লিকেশন গুলো কিন্তু তৈরি হতে পারে। তাহলে এই কমপ্লিকেশন গুলো থাকলে সেটা অবভিয়াসলি সেটা হবে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে আমাদের বোঝার সুবিধার জন্য যে অর্গান ফেইলিউর যদি মানে থাকে তাহলে আমরা বলবো সিভিয়ার, অর্গান ফেইলিউর যদি না থাকে তাহলে এটাকে বলবো আমরা মাইল্ড। এটা ক্লিয়ার, মানে এটা এটুক মনে রাখলেই হবে। এর বাইরে যে কমপ্লিকেশন যেগুলি থাকবে সেটা থাকলে তো এটা পরবর্তীতে কমপ্লিকেশন গুলো তৈরি হবে এবং সেটা থাকলে আমরা সিভিয়ার তো বলবোই। হ্যাঁ, কিন্তু ইনিশিয়াল যে ম্যানেজমেন্ট, ফ্লুইড ম্যানেজমেন্ট, স্পেশালি ফ্লুইড ম্যানেজমেন্ট, হ্যাঁ, সেটা ক্রুশিয়াল। হ্যাঁ, যে আমরা যদি অর্গান ফেইলিউর একটা পেশেন্ট আছে, এটা কিন্তু সামটাইমস ইট ইজ রিভার্সিবল উইথ অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট। আচ্ছা, সিটি বেসিস মানে আমরা অ্যাবডোমিনাল সিটি করি এই প্যানক্রিয়াসটাকে ভালোভাবে দেখার জন্য, অ্যাজ বিকজ এটা ডিপ সিটেড রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এর সামনে দিয়ে অনেকগুলো গ্যাস কন্টেইনিং কতগুলো ভিসেরা আছে, সেজন্য ট্রান্স অ্যাবডোমিনাল যে আল্ট্রাসোনোগ্রাম সেটা দিয়ে প্যানক্রিয়াসটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করা এটা ডিফিকাল্ট। তো আমরা যে মানে ক্রস সেকশনাল আদার ইমাজিং যে টেকনিক যেমন সিটি স্ক্যান, এমআরআই, এগুলি হেল্প নিতে পারি। হ্যাঁ, তো সিটি স্ক্যান বিশেষ করে যদি আমরা কন্ট্রাস্ট ইনফিউজ করে যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে নেক্রোসিস হয়েছে কি হয় না এটা কিন্তু বোঝা সম্ভব। তাহলে নেক্রোসিস ইজ এ সিটি ক্রাইটেরিয়া। যদি নেক্রোসিস থাকে আমরা বলবো নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, যদি না থাকে তাহলে বলবো আমরা নন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস অর ইন্টারস্টিশিয়াল ইডিভাটাস প্যানক্রিয়াটাইটিস। একটা প্যানক্রিয়াস সিটি স্ক্যান করে দেখা গেল যেটা সোলেন হয়ে আছে অ্যাজ এ হোল, অথবা ফোকাল সোয়েলিং আছে, হ্যাঁ, কিন্তু তার ভিতরে কোনো নেক্রোটিক এরিয়া দেখা যাচ্ছে না, তাহলে এটাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস। আর যদি আমরা নেক্রোসিস যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে আমরা বলবো নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। তো এই দুটোর মধ্যে যেটা অবভিয়াসলি খারাপ হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এই ডিজিজ প্রোগ্রেশনটা কেমন হয়, হ্যাঁ, এটা যদি আমরা ন্যাচারাল হিস্ট্রি যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ, এটাকে আমরা ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ এভাবে আমরা যদি ভাগ করি, ফার্স্ট ফেজে দেখা গেছে যে এই এই রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে খারাপ হয় সেটা হচ্ছে শকে চলে যায়, রোগীগুলো শকে চলে যায়। শকে যাওয়ার পরে এগুলি অর্গান পারফিউশন হ্যাম্পার্ড হয় এবং একটা একটা করে অর্গান ফেইল করতে থাকে। হ্যাঁ, আমরা বলতেছি যে মাল্টি অর্গান ফেইলুর। ঠিক আছে? তো ফার্স্ট 7 ডেজ অর 10 ডেজ এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু কেন ঘটবে? হ্যাঁ, যে এই যে প্যানক্রিয়াটাইটিস একটা ইনফ্লামেটরি প্রসেস, sometimes it is vigorous form in inflammation এবং যেটা কিনা may lead to SARS and shock. তো ইনফ্লামেশনের যে ক্যাসকেড, হ্যাঁ, এটা একটা ডেভিডসনের একটা চ্যাপ্টারে আছে, এটা হচ্ছে সব ধরনের ইনফ্লামেশনের জন্যই প্রযোজ্য। যে একটা ইনফ্লামেশন এটা মাইল্ড ফর্মে হতে পারে, এটা খুব সহজে এটা কি বলবো যে কনফাইন থাকতে পারে কোনো জায়গায়, হ্যাঁ, আবার এটা কিন্তু সিভিয়ার ফর্মে হতে পারে এবং এটা প্রপাগেট করতে পারে এবং এটা মাল্টি সিস্টেম
ইনভলভ করতে পারে এবং রোগী মারা যেতে পারে। তো ইনফ্লামেশনের যে ক্যাসকেড সেটার একটা পর্যায়ে গিয়ে কি হবে, সার্স হবে এবং এর একটা পর্যায়ে গিয়ে কিন্তু শক হয়ে রোগীগুলো কিন্তু মাল্টি অর্গান ফেলিউর হয়ে কিন্তু মারা যাবে। তো সেই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব যে সার্স এবং শক, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে প্যানক্রিয়াটাইটিসের রোগী সার্স ডেভেলপ করলো কিনা, হ্যাঁ, শকে গেল কিনা, এবং সেটা ঘটবে ফার্স্ট 7 days or 10 days এর মধ্যে, ঠিক আছে। এবং যদি সার্স শকে না যায় অথবা এটাকে যদি আমরা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি চলে যায় 3 দিন 4 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ, তো এটাকে আমরা ক্যারেক্টারাইজ করার চেষ্টা করতেছি। ফার্স্ট ফেজটা যা ঘটতেছে এটা 80% রোগীরা ফার্স্ট ফেজের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে যায়, 20% রোগী কিন্তু এই সেকেন্ড ফেজে কিন্তু প্রোগ্রেস করে। হ্যাঁ, এই ডিজিজ কোর্সটা সেকেন্ড ফেজে কিন্তু প্রোগ্রেস করতে পারে 7 days or 10 days বিয়ন্ড। হ্যাঁ, তখন যে জিনিসটা চলে আসবে যে নেক্রোসিস হলো কি হলো না। হ্যাঁ, তাহলে সিটি স্ক্যান করে যদি আমরা নেক্রোসিস পাই তাহলে আমরা বলবো নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, এবং সেটাই অ্যাকচুয়ালি সেকেন্ড ফেজ। তো সেটা হচ্ছে সেকেন্ড উইক অ্যান্ড ওয়ানওয়ার্ড, সেকেন্ড উইক অ্যান্ড ওয়ানওয়ার্ড। ইট মে পারসিস্ট ফর উইকস টুগেদার, ইভেন মান্থস টুগেদার। হ্যাঁ, এটা তো একসময় রোগী মারা যেতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে মারা যেতে পারে। তো আমরা বলছিলাম যে এই ডিজিজ সিভিয়ারিটি, ইট ইজ পসিবল টু প্রেডিক্ট whether the disease is severe or not। তো তার জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে, যে পেশেন্টের বয়স 60 বেশি কিনা, হ্যাঁ, তার বিএমআই যদি বেশি থাকে। আমরা শুরুতে যে কেস একটা 30-year-old লেডি যার কথা বলছিলাম, উনি যদি অবেজ হয়ে থাকেন, হ্যাঁ, তার বিএমআই যদি মোর দ্যান 30 হয়ে থাকে, তাহলে কিন্তু যদি প্যানক্রিয়াটাইটিসের কেস হয়ে থাকে তাহলে কিন্তু রিস্ক তার বেশি ফর বিং সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, একইভাবে যদি কোনো কোমরবিড আদার ডিজিজ থাকে, যেমন হচ্ছে যে আগে থেকেই তার ক্রনিক কিডনি ডিজিজ, আগে থেকে হার্ট ফেইলিউর আছে তার, হ্যাঁ, আগে থেকে তার সিওপিডি আছে তার, আগে থেকে তার লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ যে সাফার করতেছে পেশেন্ট, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হলে এটা সিভিয়ারিটি বেড়ে যায়। এই সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য এবং প্রগনোসিস বলার জন্য, হ্যাঁ, কতগুলো গ্রুপ তারা কিছু ফর্মুলা দিছে, যে এই প্যারামিটার দিয়ে আমরা বলতে পারবো যে পেশেন্ট সিভিয়ার অর নট সিভিয়ার। হ্যাঁ, এইভাবে র্যানসনস ক্রাইটেরিয়া, গ্লাসগো ক্রাইটেরিয়া, বিসাপ স্কোরিং সিস্টেম, সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স, অ্যাপাচি 2 স্কোরিং সিস্টেম, এভাবে বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু তৈরি হয়েছে দুনিয়া জোড়া। এগুলি এই প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি ভালোভাবে অ্যাসেস করার জন্য বা প্রগনোস্টিক যে সাইটটা এটাকে অ্যাসেস করার জন্য। হ্যাঁ, কিন্তু এগুলি বেশিরভাগ ক্ষেত্রে এগুলি কিন্তু রিসার্চ পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা এগুলি কিন্তু ইউজ করতে পারি না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি কি করব তাহলে? তো প্র্যাকটিক্যালি আমরা এই কথাগুলো যদি মনে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, মার্কারস অফ সিভিয়ারিটি উইদিন 24 আওয়ার্স। একটা রোগী ভর্তি হওয়ার পরে, হ্যাঁ, সে পেটে ব্যথা নিয়ে নিশ্চয়ই বাড়িতে বসে থাকবে না, সে হাসপাতালে এসে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে দেখা গেছে যে এই কতগুলো ক্লিনিক্যাল এবং কতগুলো ল্যাব প্যারামিটারস, এগুলি যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা বলতে পারবো যে এই প্যানক্রিয়াটাইটিস তার কতখানি সিভিয়ার ফর্মে আছে অথবা কতখানি সিভিয়ার হতে পারে। হ্যাঁ, তো আমরা বলতেছি সার্চ ক্রাইটেরিয়া আছে কিনা পেশেন্টের, যেমন টেম্পারেচার মোর দ্যান 38 অর লেস দ্যান 36 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পালস যদি মোর দ্যান, ট্যাকিকার্ডিয়া যদি থাকে, ট্যাকিপনিয়া যদি থাকে, হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্ট যদি 12,000 এর বেশি হয় অথবা 4,000 এর কম হয়, এগুলির যে কোনো দুটো থাকলেই কিন্তু আমরা বলবো যে সার্চ। একটা রোগী শকে আছে, হ্যাঁ, যে তার ট্যাকিকার্ডিয়া আছে, হাইপারটেনশন আছে, তাহলে কিন্তু আমরা ধরে নিব তার সার্চ মিট আপ করতেছে। একটা পেশেন্টের আমরা সিবিসি করি, তার যদি দেখি যে লিউকোসাইটোসিস আছে, হ্যাঁ, তার টেম্পারেচার বেশি আছে, তাহলে কিন্তু ধরে নিব পেশেন্টটা হয়তো শকে নাই, তারপরেও কিন্তু ধরে নিব কিন্তু সার্চ তার পজিটিভ। হ্যাঁ, সার্চ পজিটিভ। সার্চ যখন পজিটিভ তখন ডিজিজ মেবি সিভিয়ার, এভাবে আমাদের চিন্তা করতে হবে। তারপরে একটা সিবিসি আমরা করি, ওখানে কি পাই? হেমাটোক্রিট। হেমাটোক্রিট যদি শুরুতেই কারো মোর দ্যান 44% হয়,
তাহলে এটাকেও আমাদের সিভিয়ার হিসেবে চিন্তা করতে হবে। আচ্ছা, অর্গান ফেইলিউর আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা বলতেছি যে যদি ব্লাড প্রেশারটা কমে আসে, সিস্টেমিক ব্লাড প্রেশার যদি লেস দ্যান 90 হয়, হ্যাঁ, হার্ট রেট যদি বেড়ে যায়, ঠিক আছে, 130 বেশি হয়, তাহলে এটাকে আমরা অর্গান ফেলিউর হিসেবে ধরে নেব। হ্যাঁ, যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, এখন অক্সিমিটার দিয়ে খুব সহজেই স্যাচুরেশন দেখা যায়, তার কারণ নরমালি যা থাকার কথা যে 93 95 এর উপরে থাকবে স্যাচুরেশন, সেটা যদি কমে যায়, হ্যাঁ, তাহলে এটাকে আমাদেরকে অর্গান ফেলিউর হিসেবে ধরতে হবে। তারপরে রেনাল সিস্টেম আমরা অ্যাসেস করি যে ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন এগুলি করি আমরা। যদি কারো ক্রিয়েটিনিন বেশি থাকে মোর দ্যান 2, তাহলে আমাদেরকে সিভিয়ার হিসেবে ধরতে হবে। হ্যাঁ, বিসাপ স্কোর এটা খুব ভালো একটা ইনডেক্স, কি বলে, স্কোরিং সিস্টেম, যে বিসাপ দিয়ে কিন্তু খুব সুন্দর দেখেন যে ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, ইম্পেয়ার্ড মেন্টাল স্ট্যাটাস, সার্স, হ্যাঁ, এইজ, প্রলিফিকেশন, অনেক কিছু এর মধ্যে কিন্তু চলে আসতেছে। এখানে ক্লিনিক্যাল এবং ল্যাব কতগুলো প্যারামিটার মিলে কিন্তু বিসাপ। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সিস্টেম, এটা মনে রাখার জন্য। তো এগুলি জোর করে মনে রাখার কোনোটাই দরকার নেই। হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপর হচ্ছে সিআরপি। হ্যাঁ, সিআরপি এটা এখন নাওডেজ ইট ইজ অ্যাভেলেবল, কোয়ান্টিটেটিভ সিআরপি, নট কোয়ালিটেটিভ। হ্যাঁ, তো সিআরপি লেভেল ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। এটা মোটামুটি এখন সব জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল সবখানে মোটামুটি অ্যাভেলেবল। এই সিআরপিটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা আমাদের বলতে হবে। সিআরপি যদি মোর দ্যান 150 হয় গোড়াতেই, তাহলে এটা কিন্তু সিভিয়ার হিসেবে আমাদের কনসিডার করতে হবে কেসটা। হ্যাঁ, আচ্ছা, আরো আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এই কন্ডিশন গুলো, যে ক্লিনিক্যাল ইমপ্রেশন অফ সিভিয়ারিটি। ক্লিনিক্যাল ইমপ্রেশন, একটা রোগী দেখেই মনে হচ্ছে যে সিক, হ্যাঁ, সিক, তার যদি বিএমআই মোর দ্যান 30 হয়, তার যদি আমরা পরীক্ষা নিরীক্ষা তো কিছু করবে, সঙ্গে যদি প্রলিফিকেশন আমরা পাই, তাহলে কিন্তু ধরে নিতে হবে পেশেন্ট ইজ সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট। হ্যাঁ, তারপরে অ্যাপাচি স্কোর, এটা আমাদের জন্য ডিফিকাল্ট, এটা মনে রাখার দরকার নাই। তারপর নেক্সট 24 আওয়ার্স, আমরা প্রথমে বলছিলাম অন অ্যাডমিশন। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট 24 আওয়ার্স, মানে এই যে ভর্তির পরপরই 24 ঘন্টার মধ্যে, 24 আওয়ার্স আফটার অ্যাডমিশন, হ্যাঁ, ভর্তির পরে 24 ঘন্টার মধ্যে যদি এই 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 ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে, তাহলে আমরা সিভিয়ার ধরে নিতে পারি। যেমন ক্লিনিক্যাল ইমপ্রেশন অফ সিভিয়ারিটি মনে রাখাটা সহজ। হ্যাঁ, যে রোগী দেখে মনে হচ্ছে সিক, হ্যাঁ, তার যদি অর্গান ফেইলিউর আমরা পাই, তার যদি সিআরপি হাই থাকে, তাহলে এটাকে আমরা বলবো সিভিয়ার কেস। হ্যাঁ, আবার 48 আওয়ার্স আফটার অ্যাডমিশন, যে সেকেন্ড ডেতে, হ্যাঁ, সেকেন্ড ডেতে বা থার্ড ডেতে গিয়ে যদি আমরা এরকম পাই যে পেশেন্ট স্টিল ভেরি সিক, তার সিআরপিটা এখনো তার হাই এবং তার অর্গান ফেলিউর আমরা রিভার্স করতে পারি নাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সিভিয়ার হিসেবে কনসিডার করতে হবে। হ্যাঁ, এবং পেশেন্টকে আইসিইউ ম্যানেজ করতে হবে, আইসিইউ তে নিয়ে ম্যানেজ করতে হবে। আচ্ছা, গ্লাসগো ক্রাইটেরিয়া ফর প্রগনোসিস, এটা একটা স্কোরিং সিস্টেম। হ্যাঁ, এখানে কি কি কম্পোনেন্ট গুলো আছে, এখানে যে প্যারামিটার গুলো আছে, সেটা কতগুলো ক্লিনিক্যাল আছে এবং কতগুলো ল্যাব প্যারামিটার। বিশেষ করে দেখেন যে এইজ, পেশেন্টের যদি মোর দ্যান 55, এটা ক্লিনিক্যাল। তারপর হচ্ছে যে আমরা অক্সিজেন, এটা অক্সিজেন স্যাচুরেশন কিন্তু মেজার করতে পারি অক্সিমিটার দিয়ে। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে ল্যাব প্যারামিটারস। হ্যাঁ, ডাব্লিউবিসি কাউন্ট, হ্যাঁ, টিপিক্যালি 15,000 থেকে 20,000 আমরা পাই। যদি কারো 15,000 এর বেশি হয়, তাহলে এটা সিভিয়ারের দিকে চলে যাচ্ছে। কারো যদি অ্যালবুমিন কমে যায়, কারো যদি ক্যালসিয়াম কমে যায়, কারো যদি গ্লুকোজটা বেড়ে যায়, হ্যাঁ, কারো ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের সিভিয়ারের দিকে চলে যাচ্ছে, ধরে নিতে হবে। কারণ যদি এএলটি, এএসটি এগুলো যদি 200-র বেশি থাকে, কারো যদি এলডিএইচ এগুলি যদি বেশি থাকে, 600-র বেশি থাকে, হ্যাঁ, এবং এগুলির যে কোনো তিনটা যদি আমরা পজিটিভ পাই, তাহলে কিন্তু ধরে নিতে হবে এটা সিভিয়ার কেস এবং প্রগনোসিস ইজ ব্যাড। এগুলি মনে রাখার দরকার নাই, এগুলি প্র্যাকটিস করতে করতেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এবার ইটিওলজিতে চলে আসি। ইটিওলজি, যে কমন কারণ কি, সেগুলি যদি আমরা মনে রাখার চেষ্টা করি। আনকমন অনেক কারণ আছে, তো আনকমন কারণগুলো আমাদের বেশি একটা মনে রাখার দরকার নেই, কিন্তু কমন কারণগুলো যদি আমরা মনে রাখার চেষ্টা করি, যেমন আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে যেখানে অ্যালকোহল যে দেশে মানুষ পান করে না, হ্যাঁ, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চিত্রটা ভিন্ন। হ্যাঁ, আমাদের দেশে দেখা গেছে যে গল স্টোন প্যানক্রিয়াটাইটিস কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই।
এরপরে যেটা পাই যে অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস। তারপর কি পাই আমরা যে ইআরসিপি রিলেটেড প্যানক্রিয়াটাইটিস। এরপরে আমরা পাই ইডিওপ্যাথিক। তো ইডিওপ্যাথিকটা আসলে এভাবে বলা ঠিক না। ইডিওপ্যাথিকের মধ্যে আসলে অনেক মানে ট্রাই করলে, চেষ্টা করলে আমরা অনেক কারণ খুঁজে বের করতে পারি। হ্যাঁ? তো নিচে যে রেয়ার কজ যেগুলি বলা হয়েছে এগুলির অনেকগুলো কিন্তু ইডিওপ্যাথিক কারণ হিসেবে কিন্তু আমরা চেষ্টা করে ফাইন্ড আউট অনেক সময় করতে পারি। হ্যাঁ? ফাইন্ড আউট করি যে এই কারণে তার প্যানক্রিয়াটাইটিস হইছে। হ্যাঁ? তো প্রথমে গলস্টোন, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে ইআরসিপি রিলেটেড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, তারপর ইডিওপ্যাথিক কজ। এভাবে যদি আমরা মনে রাখি আরকি। হ্যাঁ? আর আনকমন বা রেয়ার কজ যেগুলি সেগুলি সার্জিক্যাল কারণে হতে পারে। এটা হতে পারে যে কোনো বড় ধরনের অ্যাবডোমিনাল সার্জারি হতে পারে অথবা কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি। এগুলির কারণে হতে পারে। কোনো ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা, এটার জন্য হতে পারে। কতগুলো ড্রাগ আছে যেগুলি কিন্তু প্যানক্রিয়াটাইটিস করে এবং এগুলি কিন্তু অনেক কারণে খুব কমনলি আমরা ইউজ করি। আজাথায়োপিরিন, থায়াজাইড, ডায়াবেটিস, মানে সোডিয়াম ভ্যালপ্রয়েড, অ্যান্টিকনভালজেন্ট। হ্যাঁ, এগুলি কিন্তু আমরা ইউজ করি। কিন্তু এগুলি যে প্যানক্রিয়াটাইটিস করতে পারে, হ্যাঁ, রোগীরা পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে এগুলি ইউজ করার পরে। এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ? মেটাবলিক কতগুলো কারণ, হ্যাঁ, যেমন কারো যদি হাইপারক্যালসিয়াম থাকে ডিউ টু এনি কজ, কারো যদি ট্রাইগ্লিসারাইড লেভেল যদি ব্লাডে বেশি থাকে, হ্যাঁ, তাহলে প্যানক্রিয়াটাইটিস নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইনফেক্টিভ মধ্যে ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল অনেক কারণে কিন্তু এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে। বিশেষ করে ভাইরাল আমরা বলবো যে এই কক্সাকি ভাইরাস, মামস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হ্যাঁ, এগুলি কিন্তু অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস করে। এর বাইরে প্রোটোজোয়া আমরা বলি যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস বা এই মানে কিছু কি বলে হুকওয়ার্ম, হ্যাঁ, এগুলোও কিন্তু প্যানক্রিয়াটাইটিস করতে পারে ইভেন। ঠিক আছে? তো আদার যে কিছু আনকমন কারণ যে প্যানক্রিয়াসের যে মানে কনজেনিটাল স্ট্রাকচারাল কিছু প্রবলেম থাকতে পারে, প্যানক্রিয়াস ডিভিশন, হ্যাঁ, তারপর স্ফিংটার অফ বডি ডিসফাংশন, এগুলি কারণে কিন্তু অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে রোগীরা প্রেজেন্ট করতে পারে। হেরিডিটারি জেনেটিক প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, সিকেটি রোগীরা আমাদের কাছে প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে? এ ধরনের তাহলে এই কেমিক্যাল এক্সপোজার বা টক্সিন, ওপিসি পয়জনিং এর রোগীরা প্যানক্রিয়াটাইটিস নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। তাহলে অনেক কারণে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এতটুকু শুধু আমরা মনে রাখি। আর মূল যে জিনিসটা যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, এটা আমাদের অ্যাডিকুয়েটলি ম্যানেজ করতে হবে বা এক্সক্লুড করার চেষ্টা করতে হবে যে গলস্টোন কারণ কি না। আচ্ছা, প্যাথোফিজিওলজি আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা খুব ইম্পর্টেন্ট ওভাবে আমাদের জন্য না। তারপরও প্যানক্রিয়াটাইটিসটা কিভাবে হয়, একটা গলস্টোন কিভাবে প্যানক্রিয়াটাইটিস করতে পারে, অ্যালকোহল কনজাম্পশনের কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এটা কিভাবে হতে পারে? তো এটা যে কতগুলো প্রপোজাল সায়েন্টিস্টরা দিয়েছেন, হ্যাঁ, যে এই গলস্টোন এটা প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন করতে পারে। হ্যাঁ, এটা একটা গল ব্লাডার স্টোন, এটা সিস্টিক ডাক্ট হয়ে, কমন বাইল ডাক্ট হয়ে এটা কিন্তু নিচের দিকে নেমে আমাদের যে স্ফিংটার অফ বডি, হ্যাঁ, এখানে এসে টেম্পোরারি কিন্তু এটা মানে আটকানো থাকতে পারে। যার ফলে কি হতে পারে যে বাইল রিফ্লাক্স হয়ে, হ্যাঁ, বাইল রিফ্লাক্স হয়ে কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে ঢুকতে পারে এবং প্রেসার বেড়ে যেতে পারে। এইভাবে কতগুলো প্যাথোজেনেসিস, কতগুলো ইয়ের কথা বলা হয়েছে, হ্যাঁ, যে মেকানিজমের কথা কিন্তু বইতে বলা হয়েছে। তো এই প্রেসার বেড়ে যাওয়ার কারণে অথবা ইনফেক্টেড বাইল রিফ্লাক্স এর কারণে কিন্তু কি হচ্ছে যে আমাদের যে নরমাল যে টিপসিনোজের অ্যাক্টিভেশন যে নরমাল মেকানিজম সেটা হ্যাম্পার্ড হয় এবং এটা প্রিম্যাচিউর ইন্ট্রাসেলুলার টিপসিনোজেন অ্যাক্টিভেশন হতে পারে। এবং আমরা জানি যে টিপসিনোজেন যখন টিপসিনে কনভার্ট হয়ে যাবে এটা তখন আদার যে প্রোটিয়েজ গুলো আছে জাইমোজেন হিসেবে থাকে এগুলিকে কিন্তু তখন অ্যাক্টিভেট করে ফেলে। এটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে টিপসিনোজেন যখন টিপসিন হয়ে যাবে। তো আদার যখন প্রোটিয়েজ গুলো রিলিজ হবে এবং এগুলি নরমালি যেটা আমাদের একেবারে ডিউডেনামের মধ্যে এসে রিলিজ হওয়ার কথা, অ্যাক্টিভেটেড হওয়ার কথা, তা না হয়ে যখন এটা আমাদের প্যানক্রিয়াসের ভিতরেই এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, হ্যাঁ, তখন এগুলি এই যে প্রোটিওলাইটিক এনজাইমস, হ্যাঁ, লাইপোলাইটিক এনজাইমস,
তাহলে এগুলি কি করবে, যে অ্যাসাইনার সেল, হ্যাঁ, যেখান থেকে রিলিজ হচ্ছে সেই সেলগুলোকে কিন্তু খেয়ে ফেলবে, অটো ডাইজেশন শুরু হবে, এবং যে অ্যাসাইনার সেলুলার ইনজুরি কিন্তু প্রথমে শুরু হবে, এবং সারাউন্ডিং যে আদার যে মানে স্ট্রাকচার আছে সেগুলি কিন্তু ডাইজেশন শুরু হবে, তাহলে অটো ডাইজেশন শুরু হবে। এই যে সেলুলার ইনজুরি, এটা কিন্তু যে একটা ইনফ্লামেটরি প্রসেসকে সে ইনভাইট করবে, এখানে নিউট্রোফিল কালেক্ট করবে, এখানে ম্যাক্রোফেজ কালেকশন হবে, এরা আবার কতগুলো কেমো অ্যাট্রাক্টিং কতগুলো ফ্যাক্টর রিলিজ করবে, হ্যাঁ, এরা ইনফ্লামেটরি কতগুলো সাইটোকাইন রিলিজ করবে, ব্যাডিকাইনিন বা আরো কতগুলো কাইনিনস এগুলি রিলিজ করে, ঠিক আছে। এগুলি পরবর্তীতে এই ইনফ্লামেটরি প্রসেসটাকে কিন্তু প্রপাগেট করে, হ্যাঁ, এবং দেখা গেছে যে এই লাইপোলাইটিক এবং প্রোটিওলাইটিক যে এনজাইমস গুলো, এগুলি প্যানক্রিয়াস এবং সারাউন্ডিং স্ট্রাকচার এগুলি কিন্তু ড্যামেজ করে। অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ, যে ইনফ্লামেটরি যে প্রসেস এটা অ্যাগ্রাভেটেড হয়। আরো কতগুলো ব্যাপার আছে এখানে, হ্যাঁ, যে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, এখানে কি হচ্ছে, সাইমালটেনিয়াস অ্যাক্টিভেশন অফ দ্য নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি, হ্যাঁ, এটা সেলের মধ্যে এটা অ্যাক্টিভেশন হবে এবং মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হবে এবং অটোফ্যাগি, ভিগারাস ইনফ্লামেটরি রেসপন্স, এই ঘটনাগুলো ঘটতে থাকবে, এবং ছোট্ট একটা ইনফ্লামেটরি প্রসেস এটা এটা প্রপাগেট করে এটা ভিগোরাস ইনফ্লামেটরি একটা কন্ডিশন তৈরি করবে এবং সিস্টেমিক বিভিন্ন ইফেক্ট তৈরি হবে, হ্যাঁ। তো এই যে প্রোটিওলাইটিক যে এনজাইম গুলো জাইমোজেন হিসেবে যে থাকে, এগুলি রাইট টাইমে অ্যাক্টিভেশন হওয়া না হওয়ার যে ব্যাপারটা, এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো ব্যাপার, হ্যাঁ। তো প্রোটিওলাইটিক এনজাইমের এগেইনস্টে কিন্তু অ্যান্টি প্রোটিওলাইটিক কতগুলো ফ্যাক্টর আমাদের শরীরে কাজ করে। তার কতগুলো আছে, যে আমাদের যে অ্যাসাইনার সেল আছে, যে গ্ল্যান্ডুলার অ্যাসাইনার সেল আছে, ওই সেলের ভিতরে কিন্তু কতগুলো থাকে, হ্যাঁ। এবার টিপসিন ইনহিবিটর, প্যানক্রিয়াটিক সিক্রেটরি টিপসিন ইনহিবিটর, কতগুলো প্রোটিন আছে। তারপর হচ্ছে সার্কুলেটিং কতগুলো প্রোটিন আছে, বিটা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা 1 অ্যান্টিটিপসিন, তারপর C1 এস্টারেজ ইনহিবিটর, এগুলো হচ্ছে অ্যান্টি প্রোটিওলাইটিক ফ্যাক্টর। এগুলো যদি কার্যকর থাকে শরীরে, তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে শরীর যায় এবং এই ঘটনাটা ঘটে না। কিন্তু যখনই ইমব্যালেন্স হবে, তখনই কিন্তু ঘটনা ঘটবে, প্যানক্রিয়াটাইটিস ঘটবে। ডেভিডসনের এই যে চিত্র, এটা একটা গলস্টোন কিভাবে প্যানক্রিয়াটাইটিস করতে পারে, অ্যালকোহল কনজাম্পশন কিভাবে প্যানক্রিয়াটাইটিস করে, বলা হচ্ছে যে অ্যালকোহল ইটস এ টক্সিন, হ্যাঁ, এটা প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের যে আমরা বললাম যে প্রোটিওলাইটিক এবং অ্যান্টিপ্রোটিওলাইটিক যে এনজাইমের যে ব্যালেন্স, এটাকে নষ্ট করে, হ্যাঁ। তো এনজাইম যেগুলি এগুলিকে আর্লি অ্যাক্টিভেট করে ফেলে, এবং প্রোটিওলাইটিক যে অ্যাক্টিভিটি সেটা আর্লি শুরু হয়ে গেলে অটো ডাইজেশন হয় এবং প্যানক্রিয়াটাইটিস হয়, হ্যাঁ। আচ্ছা, এটা মনে রাখার কোনো দরকার নেই, এগুলি মনে রাখার কোনো দরকার নেই যেগুলি বললাম আমি, হ্যাঁ। আমরা আলোচনার মানে তর্কের খাতিরে, আলোচনার খাতিরে আলোচনা করলাম, তো জোর করে মনে রাখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। আচ্ছা, কমপ্লিকেশন গুলো কি হতে পারে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। কতগুলো হবে লোকাল কমপ্লিকেশন, কতগুলো হবে সিস্টেমিক কমপ্লিকেশন, হ্যাঁ। তো আমরা একটু আগে প্যাথোফিজিওলজি থেকে জানার চেষ্টা করলাম যে এটা লোকালাইজড থাকবে না, হ্যাঁ। যে লাইপোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইম গুলো প্যানক্রিয়াস এন্ড ইটস সারাউন্ডিং যে অর্গান সবগুলোকে কিন্তু সে ডাইজেস্ট করার চেষ্টা করবে, হ্যাঁ। এট দ্য সেম টাইম যে ইনফ্লামেটরি যে প্রসেস, এটা প্রপাগেট করবে এবং সিস্টেমিক একটা ইফেক্ট তৈরি হবে। তো লোকাল কতগুলো কমপ্লিকেশন হতে পারে, প্যানক্রিয়াটিক নেক্রোসিস, পেরিপ্যানক্রিয়াটিক নেক্রোসিস হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে, হ্যাঁ, এটা ইনফেক্টেড হয়ে গিয়ে অ্যাবসেস হতে পারে, হ্যাঁ। আবার প্যানক্রিয়াটিক পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন হয়ে এটা পরবর্তীতে সিরোসিস্ট হতে পারে, হ্যাঁ। যে প্যানক্রিয়াসের যে ডাক্ট, এটা লিকেজ হয়ে গিয়ে এটা এটা ফ্রি ফ্লুইড কালেকশন কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে হতে পারে, তাহলে সেটাকে আমরা প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বলতেছি। এটা আমাদের লাংসের মধ্যে, প্লুরাল মধ্যে, লেফট লাংসে বিশেষ করে লেফট প্লুরাল ক্যাভিটির মধ্যে এটা কালেকশন হতে পারে, লেফট সাইডের প্লুরাল ইফিউশন হতে পারে। এভাবে কতগুলো সিস্টেমিক ইফেক্ট কিন্তু আমরা পাবো। যেমন যে পালমোনারি সিস্টেমে আমরা কি পাবো, প্লুরাল ইফিউশন, একটু আগে বলছিলাম
যে এটা কি হতে পারে, ARDS হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হ্যাঁ, নিউমোনিয়া, নিউমোনাইটিস, এগুলো হতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেম কি হবে, পেশেন্টের হাইপোভলিমিয়া, শক, এগুলি হচ্ছে সাডেন ডেথ হতে পারে, অ্যারিথমিয়া, এমআই হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। আদার সিস্টেম যেমন হেমাটোলজি সিস্টেম, এটা ডিআইসি হতে পারে। হ্যাঁ, এই যে ইনফ্লামেটরি প্রসেস, যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন, এটা আমরা বলি যে এটা প্রো কোয়াগুলেন্ট একটা সিচুয়েশন, হ্যাঁ, যার ফলে ডিসেমিনেটেড কোয়াগুলেশন হতে পারে। হ্যাঁ, আর জিআই সিস্টেমে প্রফিউজ হিমোরেজ হতে পারে। আমরা বলছিলাম যে প্যানক্রিয়াস এটা কিন্তু ক্যাপসুলেটেড অর্গান না, সুতরাং এই ইনফ্লামেটরি যে প্রসেসটা এটা খুব দ্রুত ডিসেমিনেট করবে, বিশেষ করে যে মানে প্রোটিওলাইটিক যে অ্যাক্টিভিটিস অফ দ্য এনজাইমস, এটা শুধু প্যানক্রিয়াসে না, সারাউন্ডিংস আদার অর্গানে কিন্তু এটা দেখা দেবে, যার ফলে যে কোনো বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িতে কিন্তু তাপ লাগবে, আগুনও ধরে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের যে স্টোমাক আছে, আমাদের যে ডিউডেনাম আছে, হ্যাঁ, যে স্টোমাক এবং ডিউডেনাল যে মিউকোসাল ইরোশন হতে পারে, সেখান থেকে কিন্তু হেমোরেজ হতে পারে। এট দ্য সেম টাইম আমাদের আমরা যে অ্যানাটমি ফিজিওলজি দেখলাম, অ্যানাটমিতে যে প্যানক্রিয়াসের পিছন দিয়ে কতগুলো খুব ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল, যে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক ভেইন, তারপর হচ্ছে যে পোর্টাল ভেইন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওর্টা, কতগুলো ভাইটাল স্ট্রাকচার, ভাস্কুলার স্ট্রাকচার আছে, এগুলি যে কোনোটাই কিন্তু ইরোডেড হতে পারে এবং সেখান থেকে প্রফিউজ ব্লিডিং হতে পারে। হ্যাঁ, পেশেন্ট শকে যেতে পারে, মারা যেতে পারে। এটা লং টার্ম বেসিসে কি হতে পারে, আমরা বলছি যে একটা প্রো কোয়াগুলেন্ট এবং প্রো থ্রম্বোটিক একটা কন্ডিশন, এবং পোর্টাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে, স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হতে পারে। পোর্টাল ভেনাস থ্রম্বোসিস হলে পোর্টাল হাইপারটেনশন হবে, যার ফলে গ্যাস্ট্রিক ভ্যারিস, ইসোফেজিয়াল ভ্যারিস ডেভেলপ করবে, ভ্যারিসিয়াল ব্লিডিং হতে পারে পরবর্তীতে। এটা অনেক পরে হবে, কিন্তু এটা হতে পারে কমপ্লিকেশন। হ্যাঁ, আমাদের যে রেনাল সিস্টেম, সেখানে এই পেশেন্ট শকে গেলে অলিগুরিয়া হবে এবং পরবর্তীতে অ্যাজোটেমিয়া হবে, দ্যাট ইজ ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাবে। এবং এটা যদি পারফিউশন যদি লং টাইম এরকম হ্যাম্পার্ড থাকে, তাহলে কি হবে, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস ইভেন হতে পারে, এবং রেনাল আর্টারি এবং ভেইন এখানে কিন্তু থ্রম্বোসিস হতে পারে, যার ফলে আরো ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হতে পারে। হ্যাঁ, রেনাল যে কমপ্লিকেশন, এগুলি আরো খারাপ কমপ্লিকেশন তৈরি হতে পারে। মেটাবলিক কতগুলো ক্রাইসিস তৈরি হয়, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া হয়। এখানে দেখা গেছে যে ইনসুলিন যে রিলিজ, ইনসুলিন যে রিলিজ, এটা কমে যায়। হ্যাঁ, বিটা সেল ড্যামেজ হয়, যার ফলে, এবং আরো কিছু ব্যাপার আছে এখানে, হাইপারগ্লাইসেমিয়া মানে হাইপোগ্লাইসেমিয়া গ্লুকোজ, হাইপারগ্লাইসেমিয়া, এখানে ভুল লিখেছি আমি, এটা হাইপারগ্লাইসেমিয়া হবে। হাইপারগ্লাইসেমিয়া, এখানে গ্লুকোজ লেভেলটা কিন্তু বেড়ে যেতে পারে। হ্যাঁ, বিটা সেল ড্যামেজ হলে কি হচ্ছে, যে ইনসুলিন রিলিজটা কিন্তু কমে যাবে, কমে গেলে কি হবে, এখানে কিন্তু গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। হ্যাঁ, গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এই যে স্ট্রেসফুল একটা কন্ডিশন, স্ট্রেস হরমোন কতগুলো রিলিজ হবে, হ্যাঁ, ক্যাটেকোলামাইন, তারপর হচ্ছে যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, হ্যাঁ, তারপর হচ্ছে এইভাবে হাইড্রোকর্টিস মানে গ্লুকোকর্টিকয়েডস, হ্যাঁ, এগুলো রিলিজ হবে। এগুলি সবগুলোই আমরা জানি যে এগুলি গ্লুকোজের মাত্রাকে কিন্তু বাড়ায় দিবে। হ্যাঁ, হাইপারগ্লাইসেমিক একটা কন্ডিশন হবে, এটাও কিন্তু সিভিয়ারিটি সিগনিফাই করে। একটা নন ডায়াবেটিক পেশেন্ট হঠাৎ করে তার সুগার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে আমাদের প্যানক্রিয়াটাইটিস এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর ক্যালসিয়াম লেভেলটা কমে যেতে পারে, সিভিয়ার কন্ডিশন হলে কমে যেতে পারে। কি হচ্ছে এখানে, যে নেক্রোসিস হচ্ছে, নেক্রোসিস যে ফ্যাট নেক্রোসিস হলে, বিশেষ করে আমরা জানি যে আমাদের পেটের ভিতরে অনেক ফ্যাট থাকে। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানের সারাউন্ডিংসে কিন্তু অনেক ফ্যাট থাকে, একটা অর্গানের ভিতরে প্যারেনকামের মধ্যে অনেক ফ্যাট থাকে। এই ফ্যাট গুলো কিন্তু নেক্রোসিস হবে। ফ্যাট নেক্রোসিস হলে কি হচ্ছে, যে মানে যে লাইপোলাইটিক এবং এনজাইম গুলোর মাধ্যমে, হ্যাঁ, এই যে এখানে অনেক ফ্যাটি অ্যাসিড রিলিজ হবে। ফ্যাটি অ্যাসিড অনেক রিলিজ হওয়ার কারণে যে আমাদের সার্কুলেটিং যে ক্যালসিয়াম লেভেল, আয়নাইজড ক্যালসিয়াম লেভেল, হ্যাঁ, এইটা কিন্তু এটার সঙ্গে বাইন্ড করে স্যাপনিফিকেশন হবে, যার ফলে আয়নাইজ ক্যালসিয়াম লেভেল কিন্তু কমে যেতে পারে, হাইপোক্যালসিয়ামিয়া হতে পারে, টিটানিয়া হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। তাহলে এগুলি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে মেটাবলিক ক্রাইসিস এ ধরনের হতে পারে।
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও আমাদের প্রবলেম হতে পারে, এই যে মাইক্রো থ্রম্বাই তৈরি হয় আমাদের প্রচুর পরিমাণে, এবং এগুলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ব্লাড সার্কুলেশন এটাও কিন্তু হ্যাম্পার করতে পারে, যার ফলে সাইকোসিস, এনকেফালোপ্যাথি এগুলো নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এবং যে ডিসেমিনেটেড ফ্যাট নেক্রোসিস, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, যে আমাদের সারা শরীরে ইভেন সাবকিউটেনিয়াস ফ্যাট নেক্রোসিস হতে পারে, এবং স্কিনের মধ্যে কিন্তু টেন্ডার ইরাইথেমাটাস নডিউল, সাবকিউটেনিয়াস নডিউল কিন্তু এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু পেতে পারি। হ্যাঁ, ডিউ টু ডিসেমিনেটেড ফ্যাট নেক্রোসিস এজ এ পার্ট অফ ডিসেমিনেটেড ফ্যাট নেক্রোসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অনেক ধরনের কমপ্লিকেশন আমরা হতে পারে, এটা বুঝতে পারলাম যে এটা কতগুলো লোকাল কমপ্লিকেশন হতে পারে আর কতগুলো আছে যে সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, অনেক ধরনের সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে, অনেক ধরনের ডাইভার্স প্রেজেন্টেশন কিন্তু প্যানক্রিয়াটিসের রোগীরা আমাদের কাছে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সট আমরা ক্লিনিক্যাল ফিচার, যে রোগীরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। রোগীরা দেখা গেছে যে বেশিরভাগ রোগী ক্লাসিক্যালি টিপিক্যালি কনস্ট্যান্ট সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং এই পেইনের একটা ক্যারেক্টার আছে, এটা বলা হচ্ছে যে ডিপ বোরিং টাইপের। মনে হচ্ছে যে মানে কি বলবো এটাকে, যে শুলানো একটা ব্যথা আর কি। হ্যাঁ, ডিপ বোরিং টাইপের পেইন, এবং এই যে ইন্টেন্সিটি যে ইনক্রিজ করে, দেখা গেছে যে উইদিন 15 to 30 মিনিটস অর 60 মিনিটস এর মধ্যে কিন্তু এটা সিভিয়ার হয়ে যায়। হ্যাঁ, and classically it radiates to back, but atypically the pain may radiate to chest, may radiate to right flank or left flank, or even lower abdomen। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেন ইভেন এটা রেডিয়েট করতে পারে। পেশেন্টের সাধারণত নওশিয়া, ভমিটিং এগুলি নিয়ে আসে। অন এক্সামিনেশন দেখা যায় যে পেশেন্ট হচ্ছে যে ইউজুয়ালি ভেরি সিক অ্যান্ড ভেরি অ্যাংসাস থাকে। হ্যাঁ, এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যে এই সিভিয়ার পেইন, পেশেন্টের এই যে ডেকুপিটাস একটা ইম্পর্টেন্ট বিষয়, দেখা গেছে পেশেন্টরা লিনিং ফরওয়ার্ড পজিশনটা মেনটেন করে থাকে। হ্যাঁ, যেটা আমরা মনে রাখার সুবিধার জন্য বলি যে মোহামেডানস প্রেয়ার্স পজিশন। হ্যাঁ, মোহামেডানস প্রেয়ার পজিশন। হ্যাঁ, এই পজিশনে পেশেন্টরা থাকে। এই ডেকুপিটাস দেখলেও আমরা বুঝতে পারি যে এটা প্যানক্রিয়াটাইটিস ভেরি লাইকলি। হ্যাঁ, আমরা যদি অ্যাবডোমেনটা এক্সামাইন করি, দেখা গেছে যে ডিপ টেন্ডারনেস আমরা পাই। হ্যাঁ, ইপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আমরা পাই, কিন্তু এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট। হ্যাঁ, আমরা বলছিলাম যে এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার প্যানক্রিয়াস। সো দেখা গেছে যে সামনের দিকে যে টেন্ডারনেসটা কিন্তু কম অনুভূত হবে রোগীদের। হ্যাঁ, অনেক সময় রোগীরা বলে যে ব্যাক পেইন অনেক বেশি, হ্যাঁ, পেটে ব্যথা আছে কিন্তু পিছনের ব্যথা তার চেয়েও বেশি, এরকম হতে পারে। হ্যাঁ, একইভাবে আমরা যদি এক্সামিনেশন ফাইন্ডিংস এর কথা চিন্তা করি, দেখা গেছে যে ডিসপ্রপোর্শনেট টেন্ডারনেস, মানে রোগী যতখানি সিক তার চেয়ে ফাইন্ডিংসটা আমার হচ্ছে কম অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন। হ্যাঁ, এরকম কন্ডিশন যদি হয় তাহলে আমাদের প্যানক্রিয়াটাইটিস চিন্তা করতে হবে। আর সিভিয়ার কন্ডিশন কিন্তু কতগুলো কমপ্লিকেশন নিয়েই কিন্তু আমাদের কাছে পেশেন্ট কিন্তু চলে আসে। হ্যাঁ, স্যাচুরেশন কমে যেতে পারে, পেশেন্ট শকে থাকতে পারে পেশেন্ট। হ্যাঁ, পেশেন্টের যে কুলেন্স সাইন, টার্নার সাইন, এই কতগুলো অ্যাবডোমিনাল ফাইন্ডিংস এগুলি থাকতে পারে, যে নেক্রোটাইজিং, সিভিয়ার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, পেরিটোনিয়াল যে হেমোরেজ, এগুলির কারণে কিন্তু এই সাইনগুলো তৈরি হয়। হ্যাঁ, স্কিনের নিচে ডিসকালারেশন, হ্যাঁ, এটা ফ্লাঙ্কসের মধ্যে এবং পেরি আমলিকাল রিজিয়নে এটা কিন্তু আমরা পাই। হ্যাঁ, যদি মানে যদি ফ্লাঙ্কসের মধ্যে হয় টার্নার, মানে টার্ন সাইডে টার্ন করলে যে আমরা ডিসকালারেশন পাবো স্কিনের মধ্যে, সেটা হচ্ছে টার্নার সাইন। আর পেরি আমলিকাল যেটা পাবো সেটা হচ্ছে কুলেন্স সাইন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আদার কমপ্লিকেশন যেমন হচ্ছে পেশেন্ট প্যারালাইটিক আইলেস, মানে বাউল সাউন্ড সাধারণত স্লাগিশ হয়ে যায়, অ্যাবসেন্ট থাকে। প্যারালাইটিক আইলেসের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অ্যাসাইটিসের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, প্রলিফেশনের ফিচার নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা আলোচনার শুরুতেই আমরা বলছিলাম যে কি কি হতে পারে, যে পারফোরেশন হতে পারে, যে পেপটিক আলসার পারফোরেশন হতে পারে, এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, এটা অ্যাকিউট কলিসিস্টাইটিস হতে পারে, এবং অ্যাকিউট ইনফেরিয়র এমআই হতে পারে। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের অলওয়েজ এগুলি কনসিডার করতে হবে এবং এগুলির জন্য কিন্তু আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে টু এক্সক্লুড দিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কতগুলো আমরা এগুলি কনসিডার করি যে সহজে ডায়াগনোসিস করার জন্য। একটা যদি অ্যাবডোমিনাল পেইন হুইচ ইজ ভেরি কনসিস্টেন্ট উইথ প্যানকেটাইটিস, কেমন হয় এই পেইনটা আমরা একটু আগেই বললাম যে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ রেডিয়েটস টু ব্যাক, এমনটা যদি হয়, সঙ্গে যদি এই এনজাইম গুলো যদি বেড়ে যায়, অ্যামাইলেজ লাইপেজ এগুলো যদি পরিমাণে 3 টাইমস এর বেশি হয়ে যায়, হ্যাঁ, এবং যদি আমাদের ইমাজিং ফাইন্ডিংস বিশেষ করে সিটি স্ক্যান এমআরআই এগুলিতে যদি আমরা প্যানক্রিয়াটিক সোয়েলিং পাই, প্যানক্রিয়াটিক নেক্রোসিস পাই, এগুলির যে কোনো দুটো যদি আমরা পাই তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, তো আমরা ইনভেস্টিগেশন যেগুলি করব কেন করব, হ্যাঁ, টু ডায়াগনোস। অনেক সময় রোগীরা বলে যে স্যার এত পরীক্ষা দেন, হ্যাঁ, এত পরীক্ষা তো আমরা করতে পারতেছি না, অথবা কেন দিচ্ছেন আপনারা, হ্যাঁ, প্রশ্ন কিন্তু করতে পারে, হ্যাঁ, রোগী এবং রোগীর লোকজন, হ্যাঁ। তো আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে যে টু ডায়াগনোস দ্য ডিজিজ আমরা কতগুলো ইনভেস্টিগেশন করব, টু এক্সক্লুড দ্য আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের পরীক্ষা করতে হবে, and to assess the severity আমরা যে কথাগুলো বলছিলাম যে মাইল্ড মডারেট না সিভিয়ার এটা বোঝার জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হবে, এবং টু সি দ্য কমপ্লিকেশন, যে কমপ্লিকেশন ডেভেলপ করলো কিনা, এবং সেটা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করার জন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ, টু ফাইন্ড আউট দ্য আন্ডারলাইং কজ, কেন প্যানক্রিয়াটাইটিস হলো, এগুলি বোঝার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো ইনিশিয়ালি যে পরীক্ষাগুলো আমরা করি, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে সেল কাউন্ট, বিশেষ করে ডাব্লিউবিসি কাউন্ট যদি এটা খুব বেড়ে যায় 15,000 থেকে 20,000 এর মধ্যে থাকে, যদি ব্লাড সুগার যদি বেড়ে থাকতে পারে, তার ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, বিশেষ করে অ্যামাইলেজ লাইপেজ এই যে এনজাইম গুলো যদি বেড়ে যায়, বিশেষ করে লাইপেজ ইট ইজ ভেরি মাচ সেনসিটিভ এন্ড স্পেসিফিক। অ্যামাইলেজ উইদিন 24 আওয়ার্স আমরা করব, এটা 4 থেকে 6 ঘন্টার মধ্যেই সাধারণত ব্লাডে অ্যাপিয়ার করে এবং লেভেল বেড়ে যায়, এবং ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে এটা পিকে থাকে অ্যামাইলেজটা, পরে এটা লেভেলটা ফল করতে থাকে। আর এটা অনেক কারণে নন স্পেসিফিক্যালিও বাড়তে পারে, সেজন্য আমরা সময় লাইপেজটা করি। লাইপেজ ইজ মোর সেনসিটিভ এন্ড স্পেসিফিক দেন দ্য অ্যামাইলেজ, হ্যাঁ, এটাও উইদিন 4 to 6 আওয়ার্স এটা ব্লাডে অ্যাপিয়ার করে, এবং এটা আমরা 24 আওয়ার্স থেকে পিকে চলে যায়, এবং এটা 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা রেস্ট থাকতে পারে ব্লাডে। সো সেরাম লাইপেজ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টুল, হ্যাঁ। আমরা একটা এক্সরে অ্যাবডোমিনাল এক্সরে করব স্পেশালি টু এক্সক্লুড পারফোরেশন এবং ইন্টেস্টাইন অবস্ট্রাকশন। আমরা আল্ট্রাসোনোগ্রাম করব। আমরা আল্ট্রাসোনোগ্রাম কেন করি, এটা আসলে ডায়াগনোসিস এর জন্য না, টু এক্সক্লুড গল স্টোন ডিজিজ, হ্যাঁ, গল স্টোন ডিজিজ। আর আল্ট্রাসোনোতে প্যানক্রিয়াস খুব ভালো দেখা যায় না, হাওয়ার যদি বাউল প্রিপারেশন ভালো থাকে এবং গ্যাস যদি না থাকে তাহলে প্যানক্রিয়াস কিন্তু দেখা যায়, হ্যাঁ, সেটা সম্বন্ধে কিন্তু ভালো একটা কমেন্ট কিন্তু সোনোলজিস্ট করে থাকেন, হ্যাঁ। তো স্পেশালি যে গল স্টোন ডিজিজ, এটা ডায়াগনোসিসের জন্য কিন্তু আল্ট্রাসাউন্ড আমাদেরকে হেল্প করবে, যে গল স্টোন যদি থাকে, কোলিলিথিয়াসিস, এবং সেটা আমাদের কোরিলেট করতে হবে যে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়াও পলিসিস্টাইটিস ডায়াগনোসিস করার জন্য খুব ইম্পর্টেন্ট টুল আল্ট্রাসোনোগ্রাম, এবং আদার ইনভেস্টিগেশন আমরা একটা ইসিজি, ইনফ্রা এমআই কিনা, ট্রোপোনিন আই এগুলি আমাদের করতে হবে, হ্যাঁ। সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন আমরা এগুলি করব। আমরা আগে বলছিলাম যে সিভিয়ারিটি বোঝার জন্য আমাদেরকে এগুলি করতে হবে। সিআরপি, হ্যাঁ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কিন্তু সিরিয়াল অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে, হ্যাঁ, যে প্রথমে তো করবই, আবার এটা প্রতি 24 ঘন্টায় 48 ঘন্টায় কিন্তু আমাদেরকে করতে হবে এই পরীক্ষাটা, হ্যাঁ। সেরাম অ্যালবুমিন আমাদের করতে হবে, অ্যালবুমিন লেভেল ফল করতে পারে বিভিন্ন কারণে, বিশেষ করে রেট্রোপেরিটোনিয়াল যে মানে বার্ন হবে, রেট্রোপেরিটোনিয়াল বার্ন হবে, হ্যাঁ, সেখানে, এবং সিভিয়ার টাইপের ফ্লুইড এক্সুডেশন হবে এবং প্রোটিন লস হবে, যার ফলে কিন্তু অ্যালবুমিন একেবারে কমে যায়, হ্যাঁ। অনেক রোগী অ্যালবুমিন কমে যাওয়া এটা হচ্ছে সিভিয়ারিটির একটা প্যারামিটার, ঠিক আছে। তাহলে অ্যালবুমিন যদি ক্রিটিক্যালি কমে যায় তাহলে অ্যালবুমিন আমাদেরকে ইনফিউজ করতে হবে। ক্যালসিয়াম কমে যেতে পারে, সেটা আমরা বলছি, হ্যাঁ, তো ক্যালসিয়াম আমাদের দেখতে হবে। তারপরে এএলটি, এলডিএইচ, হ্যাঁ, এগুলি আমাদের করতে হবে। সিরাম টিজি আমাদের করে দেখতে হবে, যে সিরাম টিজি যদি বেশি থাকে কোনো কারণে তাহলে কিন্তু অ্যামাইলেজ বাড়বে না, হ্যাঁ। তো অ্যামাইলেজ নরমাল পাচ্ছি, সিরাম টিজি বেশি, তাহলে কিন্তু আমাদের লাইপেজ করে দেখতে হবে। আর টিজি যদি বেশি থাকে তাহলে এটা প্যানক্রিয়াটাইটিস করতে পারে, এটা আমরা কজোলজির মধ্যে জেনে আসলাম।
তারপর চেস্ট এক্সরে আমাদের করতে হবে যে কোয়ালিফিকেশন আছে কিনা স্পেশালি দেখার জন্য। হ্যাঁ, তারপরে সিটি স্ক্যান আমাদেরকে কিন্তু করতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালি সিটি স্ক্যান আমরা করি অনেক সময় ডায়াগনস্টিক ডায়ালেমা থাকলে, কিন্তু বিশেষ করে প্যানক্রিয়াসে যে নেক্রোসিস ডেভেলপ করলো কি না, হ্যাঁ, প্যানক্রিয়াটিক নেক্রোসিস এটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। হ্যাঁ, এটা সাধারণত আমরা করি 72 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে। ঠিক আছে, এমআরসিপি, কারণ নেক্রোসিস 72 ঘন্টার আগে করলে আমরা সিটি স্ক্যানে নেক্রোসিস বুঝতে পারবো না। হ্যাঁ, 72 ঘন্টার পরে আমরা সিটি স্ক্যান করব। কন্ট্রাস্ট সিটি স্ক্যান, কন্ট্রাস্ট যদি ইনফিউজ করার পরে যদি পুরো প্যানক্রিয়াস কন্ট্রাস্ট নিতে পারে, তাহলে আমরা বলবো যে নন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। যদি প্যানক্রিয়াসের কোনো একটা এরিয়া কন্ট্রাস্ট নিচ্ছে না, অথবা এক্সটেন্ডেড এরিয়া কন্ট্রাস্ট নিতে পারছে না, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এক্সটেন্ডেড নেক্রোটাইসিস, এই বলে নেক্রোসিস, এবং সেটাকে আমরা লেবেল করব নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। এটা আমরা বলি যে মোর দ্যান 30% এরিয়া অফ দ্য প্যানক্রিয়াস যদি এরকম নন কন্ট্রাস্ট এনহান্সড আমরা পাই, তাহলে আমরা সেটাকে বলি যে মানে প্যানক্রিয়াটিক নেক্রোসিস। অন্যদিকে আমরা এমআরসিপি বা এমআরআই এই পরীক্ষাগুলো করতে পারি, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য। আচ্ছা, একটা আল্ট্রাসাউন্ডে দেখা যাবে যে এইরকম যে একটা প্যানক্রিয়াস অ্যাজ এ হোল নরমালি তার যে লুক সেটা দেখা যাবে যে সোল এন্ড প্যানক্রিয়াস এরকম পেতে পারে, এবং হেটারোজেনাস একটা লুক থাকতে পারে। হ্যাঁ, সিটি অ্যাবডোমেন, নরমাল যে সিটি অ্যাবডোমেন, সেখানে প্যানক্রিয়াসের যে আউটলাইন ভেরি ক্লিয়ার। হ্যাঁ, এখানে ছবিতে দেখা যাচ্ছে। আর একটা প্যানক্রিয়াটাইটিস রোগীর যে প্যানক্রিয়াসের যে আউটলাইন, এটা দেখা গেছে যে একটা অর্গান থেকে আরেকটা অর্গানের মাঝে যে ফ্যাট একটা প্লান থাকে, হ্যাঁ, যে কালো একটা দাগ থাকবে, সেপারেশন লাইন থাকবে, কালো সেপারেশন লাইন, সেটা কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ, সেটা লস হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে, এবং প্যানক্রিয়াসটা অনেক ফুলে গেছে, হ্যাঁ, সোলেন হয়ে গেছে, ইডিমাটাস হয়ে গেছে, এটাও বোঝা যাচ্ছে এখানে। আচ্ছা, আমরা কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াসের কিছু কিছু এরিয়াতে কন্ট্রাস্ট আছে, কিছু কিছু এরিয়াতে কন্ট্রাস্ট নেই। মানে কন্ট্রাস্ট নিতে পারছে কতগুলো জায়গা, যেগুলি ভায়াবল আছে, কতগুলো জায়গাতে কিন্তু কন্ট্রাস্ট পৌঁছায় না। আইভি কন্ট্রাস্ট দেওয়ার পরে ডেড এরিয়াগুলোতে সেটা কিন্তু আর পৌঁছাচ্ছে না। তাহলে এটা যদি মোর দ্যান 30% এরিয়া হয় ডেড এরিয়া, তাহলে আমরা বলতেছি প্যানক্রিয়াটিক নেক্রোসিস, হ্যাঁ, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। তো সিটি দিয়ে যে মরফোলজিক যে ক্লাসিফিকেশন আমরা করি, যদি নেক্রোসিস পাই তাহলে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, যদি না পাই তাহলে আমরা বলি নন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বা ইন্টারস্টিশিয়াল ইডিমাটাস প্যানক্রিয়াটাইটিস। তো এখানে ছবিতে সেটাই দেখানো হয়েছে যে নন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, আর পরেরটা হচ্ছে যে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, তো একটা প্যানক্রিয়াটাইটিসের রোগী ডিল করার সময় আমরা এ ধরনের ফ্লুইড কালেকশন গুলো পাই। হ্যাঁ, তো আমরা যদি নন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বা ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস ক্ষেত্রে যদি আমরা ফ্লুইড কালেকশন পাই, তাহলে মোর দ্যান 4 উইকস পিরিয়ডের মধ্যে আমরা সেটাকে বলবো অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন বলবো। এটা যখন প্রোগ্রেস করবে, মোর দ্যান 4 উইকস যখন পারসিস্ট করবে, তখন চারিদিক দিয়ে যখন একটা কাভারিং তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো সিডোসিস্ট। সিটি স্ক্যান করলে দেখা যাবে যে হোমোজেনিয়াস ডেনসিটি আমরা পাবো। হ্যাঁ, আর অন্যদিকে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস আমরা যদি ডায়াগনোসিস করি, তাহলে যে ফ্লুইড কালেকশন হবে সেটাকে আমরা বলতেছি অ্যাকিউট নেক্রোটিক ফ্লুইড কালেকশন। হ্যাঁ, এবং এটা যদি মোর দ্যান 4 উইকস পারসিস্ট করে, হ্যাঁ, তাহলে চারদিক দিয়ে একটা শক্ত কাভারিং তৈরি হবে, এবং সেটাকে আমরা বলবো ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। তাহলে সিডোসিস্ট এবং ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, হ্যাঁ, এটা আগে একটা সময় কনফিউশন হতো। তো এখন যেহেতু আমাদের যে ইমেজিং টেকনোলজি গুলো অনেক ইমপ্রুভ, তো আমরা এটা কিন্তু বুঝতে পারি। যদি নন হোমোজেনিয়াস বা ইনহোমোজেনিয়াস বা হেটারোজেনাস ডেনসিটি থাকে একটা ফ্লুইড কালেকশনের এরিয়াতে, এবং সেখানে যদি সলিড কম্পোনেন্ট আমরা পাই, তাহলে সেটাকে আমরা বলবো যে নেক্রোটিক ফ্লুইড কালেকশন, এবং সেটাকে বলতেছি আমরা যে 4 সপ্তাহ আগে বলবো অ্যাকিউট নেক্রোটিক ফ্লুইড কালেকশন, এবং 4 সপ্তাহ পরে বলছি এটাকে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। হ্যাঁ, ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। তাহলে সিডোসিস এবং ওয়ার্ল্ড অফ নেক্রোসিস এটার পার্থক্য আমাদের করতে হবে এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে নেই যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিডোসিস এটা কোনো ইন্টারভেনশন প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এটা নিজে থেকে রিজলিউট করে যায়। কিন্তু
এই যে অল্ড অফ নেক্রোসিস যেটা আমরা বললাম, এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভেনশনের, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে। হ্যাঁ, তার মানে এটাকে আমাদের সরাই ফেলতে হবে সার্জারি করে বা অন্য কোনো ওয়েতে। আচ্ছা, সময়ের স্বল্পতা যেহেতু আমি একটু ফাস্ট আগাচ্ছি। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে সিরোসিস আর একটা হচ্ছে অল্ড অফ নেক্রোসিস, মানে নেক্রোটিক ফ্লুইড কালেকশন, আর একটা হচ্ছে যে উইদাউট নেক্রোসিস ফ্লুইড কালেকশন, এবং চারিদিক দিয়ে একটা কাভারিং দুটোতেই আছে। হ্যাঁ, তো সিরোসিস্টের চারিদিক দিয়ে সুন্দর একটা কাভারিং আছে, এবং ফ্লুইডের যে ডেনসিটি এটা হচ্ছে হোমোজেনিয়াস সিটি স্ক্যানে, তাহলে এটাকে আমরা বলতেছি সিরোসিস্ট। আর যে ফ্লুইড কালেকশনে ডেনসিটিটা হোমোজেনিয়াস না এবং সলিড কম্পোনেন্ট আছে, সেটাকে আমরা বলতেছি যে নেক্রোটিক কালেকশন, এবং চারিদিকে কভার থাকলে বলতেছি ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। এবার আমরা ম্যানেজমেন্টে চলে আসলাম, তো সময় আর বেশি লাগবে না আমাদের। তো আমরা যদি আউটলাইন করি যে কিভাবে ম্যানেজ করব, তাহলে ম্যানেজমেন্ট আউটলাইন গুলো হবে এইরকম। এটা ডেভিডসনে দেয়া আছে বেশ সুন্দর করে। হ্যাঁ, যে টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অ্যান্ড টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি ফার্স্ট, এটা যেটা করতে হবে আমাদের ট্রায়াস করতে হবে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার প্রথমে ভাগ করে ফেলতে হবে। যে এখন আমাদের করোনা রোগীগুলোকে আমরা যেভাবে ভাগ করে ফেলি, হ্যাঁ, যে মাইল্ড, মডারেটলি সিভিয়ার এবং ক্রিটিক্যাল, হ্যাঁ, কেস, এই যে ভাগ করি আমরা, হ্যাঁ, যে কাকে আমরা আইসিইউ ম্যানেজমেন্ট দিব, কাকে আমরা জেনারেল ওয়ার্ডে ম্যানেজমেন্ট দিব, এটাকে প্রথমে আমাদেরকে ট্রায়াস করে ফেলতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস, দেন ট্রায়াস এন্ড ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি। যদি মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে জেনারেল ওয়ার্ডে রেখে আমরা ম্যানেজ করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, রোগী সুস্থ হয়ে যাবে। এবং ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে আর্লি রিসাসিটেশন। হ্যাঁ, আমরা অনেক সময় প্রথমে বুঝতে পারি না যে রোগীটা যে এটা কতখানি সিভিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদিও কিছু ক্ষেত্রে তো আমরা প্রেডিক্ট করতেই পারি, আমরা শুরুতে বলছি। তো পেশেন্ট যদি শকে থাকে, হ্যাঁ, তাহলে তো আমাদেরকে অ্যাগ্রেসিভ ফ্লুইড মানে রিহাইড্রেশনের জন্য ম্যানেজ করতে হবে। হ্যাঁ, কিন্তু শকে যদি নাও থাকে, প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করলে কিন্তু আমরা 1 লিটার 2 লিটার রানিং ফ্লুইড কিন্তু দিয়ে দিই আমরা। হ্যাঁ, তো কমপ্লিকেশন যদি ডেভেলপ করে তাহলে সেটা কিন্তু আমাদের ডায়াগনোসিস করতে হবে এবং ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এবং এই যে প্যানক্রিয়াটাইটিস হলো তার আন্ডারলাইন কজ কি, হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করে সেটা ম্যানেজ করতে হবে। তাহলে ম্যানেজমেন্টের অনেকগুলো কম্পোনেন্ট আছে বা স্টেপস আছে। তো আমরা সাধারণত একটা মাইল্ড কেস, হ্যাঁ, আমরা ওয়ার্ডে রেখে ম্যানেজ করি, নাথিং বাই মাউথ বা নাথিং বা পার ওরাল, এভাবে আমরা রাখি এবং আইভি ফ্লুইড দিই আমরা। হ্যাঁ, এবং আমরা বলছি যে রোগীরা শকে থাকতে পারে বা শকে যেতে পারে, সেটা মাথায় রেখে আমাদের কিন্তু রিসাসিটেশন কথাটা কিন্তু এখানে আমরা ব্যবহার করতেছি। আমরা একটা স্টার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ফ্লুইড রিসাসিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা একটা বার্নের রোগীকে যেভাবে ম্যানেজ করি, একটা শকে চলে গেলে যেভাবে আমরা একটা রোগীকে ম্যানেজ করি, হ্যাঁ, সিমিলারলি আমাদের এখানে কিন্তু এই প্যানক্রিয়াটাইটিস রোগীকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমাদের 1 লিটার 2 লিটার রানিং আমাদের ইলেকট্রোলাইট কন্টেনিং যে ফ্লুইড, হ্যাঁ, রিঙ্গার্স ল্যাকটেট, নরমাল স্যালাইন, হ্যাঁ, হার্টসল, এগুলি কিন্তু 1 লিটার 2 লিটার কিন্তু রানিং আমরা দিয়ে দিব। তারপর আমরা টাইম টু টাইম আমরা অ্যাসেস করব যে পেশেন্টের পালস, বিপি, ইউরিন আউটপুট, হ্যাঁ, এগুলি আমরা কিন্তু অ্যাসেস করব। হ্যাঁ, এগুলি দেখে দেখে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু পেশেন্টকে ম্যানেজ করব। আর পেইন আমরা ম্যানেজ করার জন্য আইভি অপিয়েটস ইউজ করব। হ্যাঁ, যে ট্রামাডল হাইড্রোক্লোরাইড আমাদের বাজারে অ্যাভেলেবল, এটা ভেরি ইম্পর্টেন্ট পেইন কিলার, এটা আমরা ইউজ করব এখানে আমরা। হ্যাঁ, ট্রামাডল হাইড্রোক্লোরাইড অথবা ন্যালবুফিন এটা আমরা ইউজ করি। এবং এট দ্য সেম টাইম আমরা তো জানি না একটা রোগী শুরুতে ভালো ছিল, পরে তো খারাপ হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি করতে হবে যে মানে আওয়ারলি বা 2 আওয়ারলি বা 4 আওয়ারলি কিন্তু আমাদেরকে ভাইটাস গুলো কিন্তু মনিটর করতে হবে। হ্যাঁ, আমি একটু আগে যেটা বলছি, পালস, বিপি, ইউরিন আউটপুট, এগুলি আমাদেরকে দেখতে হবে। এবং তার হেমাটোলজিক এবং বায়োকেমিক্যাল চেঞ্জ, এগুলি আমাদের ইনিশিয়ালি 12 আওয়ারলি, পরবর্তীতে ডেইলি বেসিসে কিন্তু আমাদেরকে কিছু কিছু পরীক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা বিশেষ করে হেমাটোক্রিট যদি গোড়াতেই যদি তার 44 এর বেশি থাকে, 44% এর বেশি থাকে, তাহলে আমাদেরকে ফ্লুইড রানিং দিতে হবে। 2-3 লিটার 4 লিটার ফ্লুইড দেওয়ার পরে, হ্যাঁ, এই পেশেন্টের হেমাটোক্রিট তার নরমাল হয়ে আসলো কিনা, নাকি এটা আরো বেড়ে গেল, সেটা আমাদের খেয়াল করতে হবে। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, তার ইউরিয়া লেভেলটা শুরুতে অনেক বেশি ছিল,
পরে রিসাসিটেশনের ফলে এটা নরমাল হয়ে আসলো কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে মনিটরিং করতে হবে, বায়োকেমিক্যাল মনিটরিং। সিভিয়ার কেস হলে আমাদেরকে অবশ্যই এইচডি এবং আইসিইউ তে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তো সিভিয়ার হলে আমাদেরকে অর্গান সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, তো আমাদের সিভি লাইন করতে হবে এবং আমাদেরকে অ্যাগ্রেসিভ হাইড্রেশনের ব্যবস্থা করতে হবে। বলা হয়ে থাকে যে 300 to 600 or 300 to 500 ml ফ্লুইড পার আওয়ার এরকম লাগতে পারে একটা পেশেন্টকে ম্যানেজ করার জন্য। প্রথম 12 ঘন্টায় বা 24 ঘন্টায় 6 থেকে 12 লিটার ফ্লুইড কিন্তু একটা পেশেন্টের প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, 6 থেকে 12 লিটার, কম কথা না। এত ফ্লুইড কিন্তু নরমাল চ্যালেঞ্জ দিয়ে অনেক সময় দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে রোগী শকে আছে, আমরা রানিং ফ্লুইড চালাবো এবং একই সঙ্গে রোগীটাকে ট্রলিতে করে আমরা আইসিইউ তে নিয়ে গিয়ে আমরা সিভি লাইন করে, হ্যাঁ, তারপরে আবার সিভি লাইন দিয়ে ডাইরেক্ট আমরা কিন্তু ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, এবং কার্ডিয়াক যে যে চেম্বার গুলো প্রেসার দেখে দেখে আমরা অ্যাকর্ডিংলি আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা করব আমরা। হ্যাঁ, পেশেন্টকে আমরা সাপ্লিমেন্টাল অক্সিজেন দেব আমরা। হ্যাঁ, কারণ শকে থাকলে তার হাইপোক্সিক কন্ডিশন তৈরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সার্সের যে কম্পোনেন্ট আমরা বলছি যে ইভেন রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে, রেনাল ডায়ালাইসিস লাগতে পারে। হ্যাঁ, যে আমরা তার ক্রিয়েটিনিন ইউরিয়া এগুলি বেড়ে যাচ্ছে আমরা কমাতে পারছি না, তাহলে সেক্ষেত্রে ডায়ালাইসিস লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিয়ামিয়া এই ধরনের যে মেটাবলিক কন্ডিশন তৈরি হতে পারে, ক্রাইসিস তৈরি হতে পারে, এগুলি কিন্তু আমাদের অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। হাইপারগ্লাইসেমিয়া থাকলে আমাদের ইনসুলিন দিতে হবে, হাইপোক্যালসিয়ামিয়া থাকলে আমাদের ক্যালসিয়াম ইনফিউজ করতে হবে। আচ্ছা, কখনো কখনো পেশেন্টের এনজি সাকশনের প্রয়োজন পড়ে, বিশেষ করে যাদের প্যালাটিক আইলিয়াস ডেভেলপ করে। কিন্তু ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট যে অ্যাসপেক্ট সেটা হচ্ছে আমরা বলতেছি যে আর্লি এন্টারাল ফিডিং শুড বি এনশিওরড। আর্লি এন্টারাল ফিডিং, এটা কেন আমরা আর্লি এন্টারাল ফিডিং করব? যে দেখা গেছে যে যাদেরকে ফিডিংটা পরে দেওয়া হয় বা দেরিতে দেওয়া হয়, একটা সময় ধারণা করা হয়তো যে প্যানক্রিয়াস এটা একটা ডাইজেস্টিভ অর্গান, যেহেতু প্যানক্রিয়াটাইটিস হয়েছে, যেহেতু প্যানক্রিয়াস সিক, তাহলে আমরা যদি এনপিও করে রাখি, হ্যাঁ, 5 দিন, 10 দিন, 15 দিন, তাহলে হয়তো রোগীটা তাড়াতাড়ি সুস্থ হবে। তো এতে দেখা গেছে যে হিতে বিপরীত হয়। পরবর্তীতে রিসার্চে প্রমাণিত হয়েছে যে এভাবে বরং রোগীদের মর্টালিটি আরো বেড়ে যায়। হ্যাঁ, তো আমরা যত আর্লি ফিডিংটা স্টার্ট করতে পারবো, আমাদের গাট মিউকোসাল ইন্টিগ্রিটি তত ভালো থাকবে এবং ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন, যে ডেড প্যানক্রিয়াটিক যে টিস্যু, নেক্রোটিক টিস্যু সেখানে কম হবে এবং পরবর্তীতে সেপসিস এবং সেপ্টিসেমিয়া এবং সেপটিক শক, সেখান থেকে যে মর্টালিটি সেটাকে কিন্তু আমরা রিডিউস করতে পারবো। সেজন্য এখন এন্টারাল ফিডিং এটাকে এনকারেজ করা হয় যে আমরা ওদিন 3 days or 4 days, আমরা 3 দিনের বেশি কোনো পেশেন্টকে এনপিও রাখবো না, এটা হচ্ছে আইডিয়া। 3 দিনের বেশি আমরা এনপিও রাখবো না, আমরা এন্টারাল ফিডিং শুরু করব আমরা। হ্যাঁ, পেশেন্ট খেতে পারছে না, তাহলে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক বা ন্যাজোজেজুনাল ফিডিং এর ব্যবস্থা করব আমরা। আচ্ছা, এটা একটা প্রো কোয়াগুলেন্ট কন্ডিশন, আমাদের হেপারিন দিতে পারলে ভালো, বিশেষ করে যাদের রিস্ক কন্ডিশন থাকবে, ওবেজ পেশেন্ট, এলডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবকিউটেনিয়াস হেপারিন দেওয়া উচিত। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স নিয়ে কিছু ইয়ে আছে, মত পার্থক্য আছে। বিশেষ করে আমরা যে আলোচনায় বুঝতে পারলাম যে প্রথম 7 দিন 10 দিন কিন্তু স্টেরাইল প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু রোগীরা মারা যাচ্ছে, সেটা কিন্তু নট ডিউ টু ইনফেকশন। হ্যাঁ, যে প্রথম 7 দিন 10 দিনে যে রোগীরা মারা যায় সেটা হচ্ছে ডিউ টু শক, হ্যাঁ, এবং মাল্টি অর্গান ফেলিউর। শকের ম্যানেজমেন্ট যদি আমরা অ্যাডিকুয়েটলি করতে পারি, তাহলে কিন্তু রোগীদেরকে বাঁচাতে পারবো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু বাঁচাতে পারবো না। প্রথম 7 দিন 10 দিনে কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যে মেরোপেনাম শুরু করে দিই প্রথম দিন থেকে, প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিসের প্রথম দিন থেকে, যেটা হচ্ছে একটা রং আইডিয়া। আমরা প্রথম দিন হয়তো সেপ্টিয়াক্সন 1 গ্রাম করে ডেইলি এভাবে দিতে পারি, হ্যাঁ, কিছু আদার সেপসিসের কথা চিন্তা করে। কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা এটা শুরুতেই একটা দামি অ্যান্টিবায়োটিক পেশেন্ট বা পার্টিকে ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে অমানবিক হবে এবং অবশ্যই এটা কি বলবো যে রং ট্রিটমেন্ট হবে। প্রথম 7 দিন 10 দিনে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর পরবর্তীতে এই প্যানক্রিয়াটিক নেক্রোসিস হলে এটা ইনফেক্টেড হতে পারে, এটা অনেকভাবে ক্লিনিক্যালি বোঝা যেতে পারে এবং এটা প্রয়োজনে এফএনএসি করে আমরা বুঝতে পারি। তো আমাদের যেহেতু রিসোর্স লিমিটেশন, আমরা এফএনএসি করতে পারি না। 7 দিন 10 দিন যদি কোনো পেশেন্ট সাফার করে যে ইমপ্রুভ করতেছে না,
পেইন করতেছে না, তার নতুন করে জ্বর আসতেছে, পেটে ব্যথা বাড়তেছে, সেই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে নতুন করে হয়তো তার প্যানক্রিয়াটিক সেপসিস ডেভেলপ করছে। সুতরাং এখন আমাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে, হ্যাঁ, মেরোপেনাম এবং মেট্রোনিডাজোল প্রয়োজনে আমাদেরকে চুজ করতে হবে। প্যানক্রিয়াটাইটিসের রোগীরা অনেক সময় কলানজাইটিস বা প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তো এটা যদি গলস্টোন বিশেষ করে যদি কমন বাইল ডাক্টের মধ্যে যদি আটকানো থাকে তাহলে কলানজাইটিস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আর্জেন্ট ইআরসিপি করতে হবে। তো কলানজাইটিস আমাদের ক্লিনিক্যালি বুঝতে হবে এবং এটা প্রয়োজনে আমাদের এমআরসিপি করে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, কলানজাইটিস। তো এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি যে কলানজাইটিস ইজ দেয়ার, তাহলে আমাদেরকে আর্জেন্ট উইদিন 24 আওয়ার প্রিফারেবলি এবং উইদিন 48 আওয়ার আমাদেরকে ইআরসিপি করতে হবে। 48 আওয়ারের পরে কিন্তু ইআরসিপি করতে গেলে আবার হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, গলস্টোন প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আমরা বলতেছি যে মাইল্ড কেস যেগুলি, তাদের ক্ষেত্রে আমরা সেম সেটিং এ আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেমিটমি করে দিব অথবা ইআরসিপি করে, হ্যাঁ, ইআরসিপি করে আমরা কি করতে পারি, ইআরসিপি করে আমরা স্ফিংটারোটমি, হ্যাঁ, করে দিতে পারি। যে আমাদের যে অ্যাম্পুলা ভ্যাটার, যে আমাদের যে ডিউডেনাল যে মেজর ডিউডেনাল প্যাপিলা যে অ্যাম্পুলা, ওটাকে আমরা কেটে চওড়া করে দিতে পারি, হ্যাঁ, যার ফলে কোনো স্টোন আর আটকায় থাকবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে পারি আমরা সেম সেটিং এ। আর সিভিয়ার কেস হলে আমাদের ইনফরমেশন সাবসাইড করার জন্য সুযোগ দিতে হবে এবং যাতে পরবর্তী যে সার্জিক্যাল ইন্টারভেনশন সেটা যাতে ইজিয়ার হয়, এবং এটা ইন্টারভ্যাল পলিসিস্টেক্টমি বা ইআরসিপি আমরা প্রয়োজনে করব আমরা। আচ্ছা, আর একটা হচ্ছে যে প্যানক্রিয়াটিক নেক্রোসিস, হ্যাঁ, এটা যদি ইনফেক্টেড হয়, প্যানক্রিয়াটিক অ্যাবসেস যদি ডেভেলপ করে, হ্যাঁ, তাহলে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। হ্যাঁ, যে অ্যান্টিবায়োটিক্স কাভারেজ দিয়ে অনেক সময় ম্যানেজ করা যায় না। হ্যাঁ, ইন স্পাইট অফ হ্যাভিং অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক কাভারেজ, পেশেন্ট যদি জেনারেল কন্ডিশন তার ইমপ্রুভ না করে বা তার যে ক্লিনিক্যাল প্যারামিটারস গুলো এবং বায়োকেমিক্যাল প্যারামিটারস গুলো যদি ইমপ্রুভ না করে, তাহলে আমাদেরকে সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে যেতে হবে বা এন্ডোস্কোপিক যে ইন্টারভেনশন সেদিকে যেতে হবে। এন্ডোস্কোপিক্যালি কিন্তু ড্রেন করা যায় এবং মিনিমালি ইনভেসিভ, হ্যাঁ, রেট্রোপিরিটোনিয়াল অ্যাপ্রোচে কিন্তু এগুলি ড্রেন করা যায়। হ্যাঁ, তো সেটা করতে হবে। তাহলে প্যানক্রিয়াটাইটিস যে ম্যানেজমেন্ট, এটা সামটাইমস আমরা বলতেছি যে এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের বিষয়। হ্যাঁ, এটা যখন আমার সার্জিক্যাল কলিগের প্রয়োজন পড়লে তাকে আমরা কল করব। সার্জারিতে কোনো রোগী ওনারা ম্যানেজ করছেন, যদি গ্যাস্ট্রোন্টারোলজিস্ট বা কোনো ইন্টার্নিস্টের প্রয়োজন পড়ে তারা কল করবেন। হ্যাঁ, এইভাবে আমাদের কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আগাতে হবে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক সিডোসিস্ট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের এগেইনস্টে এই ব্যাকগ্রাউন্ডে যখন সিডোসিস ডেভেলপ করে, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা রিজলভ করে যায়। যদি কোনো সিডোসিস পারসিস্ট করে মোর দ্যান 6 উইকস, এটা যদি লার্জার হয় ওটা 6 সেন্টিমিটার, এটা যদি কোনো কম্প্রেশন সারাউন্ডিং অর্গানগুলোতে তৈরি করে, লাইক গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন হতে পারে, যদি কোনো পেইন হয়, যদি এটা কমপ্লিকেটেড হয় উইথ ইনফেকশন, উইথ হেমোরেজ, তাহলে কিন্তু আমাদেরকে সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে যেতে হবে অথবা এন্ডোস্কোপিক ইন্টারভেনশনের দিকে যেতে হবে। এন্ডোস্কোপি করে স্টোমাকের পিছন দিয়ে ফুটা করে আমরা কিন্তু এখানে কিন্তু রিচ করতে পারি। হ্যাঁ, অথবা ডিউডেনামে গিয়ে, হ্যাঁ, ল্যাটারাল ডিউডেনামের যে ওয়াল, এটা ফুটা করে আমরা কিন্তু ওই সিরোসিসটা রিচ করতে পারি এবং ওখানে একটা ড্রেনিং ক্যাথেটার কিন্তু দিয়ে আসতে পারি। হ্যাঁ, এভাবে ড্রেন করা যেতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি যদি স্যার, আসসালামু আলাইকুম স্যার, কিছুটা উপকারে আসতে পারি, কারণ হচ্ছে ডিসকাশনটা একটু লং এবং অনেক বিষয় আছে, আমি অনেক কিছু অ্যাভয়েড করে গেছি। হ্যাঁ, তো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আর কি। স্যার, আমাদের কিছু প্রশ্ন ছিল ইনবক্সে, আমরা কি নিব স্যার? এগুলো হচ্ছে আমাদের ফেসবুক লাইভ থেকে যারা দেখেছে ওনারা ইনবক্সে করেছেন আর কি। আচ্ছা, শিওর শিওর স্যার, একজন লিখেছেন যে প্রথম প্রশ্নটা যেটা যে হাউ ডাজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কজেস হাইপোভলিউমিয়া, এটা করেছেন একজন, কিভাবে এটা। ফাইন, আচ্ছা, আমি সংক্ষেপে বলি। আমরা কিন্তু প্যাথোফিজিওলজি আমি বলছিলাম যে এটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তো এখানে যেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম গুলো যখন কাজ করা শুরু করবে, প্যানক্রিয়াসকে ডাইজেস্ট করে ফেলবে, সারাউন্ডিং স্ট্রাকচারকে ডাইজেস্ট করবে, তাহলে কি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল একটা বার্ন তৈরি হবে। বার্ন আমরা বলছি বার্ন।
তো যেখানে বার্ন হচ্ছে সেখানে কি হবে, ফ্লুইড এক্সুডেশন হবে। হ্যাঁ, তো খুব সহজে আমরা বুঝতে পারি এখানে ভাস্কুলার যে পারমিয়াবিলিটি এটা এটা বেড়ে যাবে এবং ফ্লুইড এক্সুডেশন হবে, প্লাজমা লিকেজ হবে, ঠিক আছে, এবং প্রফিউজ প্লাজমা লিকেজ হয়। এছাড়াও সিস্টেমে কতগুলো ইনফ্লামেটরি যে সাইটোকাইন স্টর্ম, আমরা এই কথাটা কিন্তু এখন অনেকেই এটা শুনি আমরা যারা এই করোনা নিয়ে ডিল করছি বা করোনা কালীন সময়ে এই কথাটা কিন্তু শুনতেছি। হ্যাঁ, সাইটোকাইন স্টর্ম এটা শুধু করোনার জন্য প্রযোজ্য এমন কিন্তু না, এটা যে কোনো ইনফ্লামেটরি প্রসেসের জন্য এটা প্রযোজ্য। আমাদের এই যে প্যানক্রিয়াটাইটিস ইজ সাচ টাইপ অফ ইনফ্লামেটরি প্রসেস, হ্যাঁ, যেখানে কিন্তু সাইটোকাইন স্টর্ম হতে পারে এবং যেখানে প্রফিউজ মানে প্লাজমা লিকেজ হতে পারে। অনেক ধরনের সাইটোকাইনস, ব্রাডিকাইনিন বা এই ধরনের কতগুলো ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় দেয়, এই ধরনের কতগুলো সাইটোকাইন রিলিজ হয় প্রচুর পরিমাণে, যার ফলে দেখা গেছে যে ওভারঅল দেখা গেছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, বিশেষ করে যে নেক্রোটিক এরিয়া, যে এবং প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াস সারাউন্ডিংস এ যে ব্লাড ভেসেল গুলো আছে সে সমস্ত ব্লাড ভেসেল থেকে প্রচুর পরিমাণ প্লাজমা লিকেজ হবে, যার ফলেই কিন্তু রোগীটা শকে যাবে। হ্যাঁ, হাইপোভলিমিক শকে যাবে। আমি মনে হয় বুঝাতে পারছি। জি স্যার। আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে রেসপিরেটরি রেট বেড়ে যাবে, তাহলে ইনসেন্সিবল লসটাও তো বেড়ে যাবে। হ্যাঁ, রেসপিরেটরি ড্রাইভ বেড়ে যাবে। ইনফ্লামেটরি প্রসেসে যা যা হয় অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো ব্যাপার আছে, যে কারণে কিন্তু এটা শকে যেতে পারে। ইনফ্লামেটরি যে ক্যাসকেড এটা কিন্তু বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, যারা মেডিসিন বিশেষ করে ক্যারিয়ার করে বুঝতে হবে। হ্যাঁ জি স্যার। স্যার একজন জিজ্ঞেস করেছে যে যদি মানে ফাইনাল প্রফ পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় যে মানে কনফার্মেটরি ইনভেস্টিগেশনস কি কি, তাহলে সে কি বলবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? আমরা আলোচনাটা তো অনেক লম্বা ছিল, বিশেষ করে ইনভেস্টিগেশন বলতে গিয়ে কিন্তু একটা লম্বা লিস্ট আমরা দিয়ে ফেলছি না। আমরা বলছি যে আমরা কি কি কারণে ইনভেস্টিগেশন করব, টু ডায়াগনোস দ্য ডিজিজ, to exclude the other differential diagnosis, to diagnose assess the severity, to diagnose the underlying condition, এগুলি কথা কিন্তু আমরা বলছি, তাই না? তো আমরা ডায়াগনোসিসের জন্য যেটা করব সেটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা যে গুরুত্বপূর্ণ কতগুলো যে সংস্থা আছে, বডি আছে, তাদের দেয়া কিন্তু এই ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজি একটা গাইডলাইন আছে। হ্যাঁ, তারাও এটাকে অ্যাডপ্ট করছে। হ্যাঁ, এটা সবাই মেনে চলে সারা বিশ্ব জুড়েই মোটামুটি। হ্যাঁ, তো সেখানে কিন্তু বলা হয়েছে যে 2 out of 3, একটা হচ্ছে যে কনসিস্টেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, যে প্যানক্রিয়াটাইটিস এর মতোই ব্যথাটা, হ্যাঁ, সিভিয়ার পেইন। আর একটা হচ্ছে যে এনজাইম গুলো অ্যামাইলেজ লাইপেজ। হ্যাঁ, আমরা যদি 24 ঘন্টার মধ্যে পেশেন্ট আসে তাহলে আমরা অ্যামাইলেজ করব। হ্যাঁ, যদি খরচ করতে পারে তাহলে লাইপেজও করব। 24 ঘন্টা পার হয়ে গিয়ে আমার কাছে আসছে তাহলে আমরা শুধু সিরাম লাইপেজ করব আমরা। হ্যাঁ, অ্যামাইলেজ করে তো লাভ হবে না, ঠিক আছে? তাহলে এনজাইম গুলো যদি 3 টাইমস বেড়ে যায়, হ্যাঁ, তাহলে এই দুইটা যদি আমরা পেয়ে যাই, আমরা ক্লাসিক্যালি আমরা এগুলি খুঁজি এবং এগুলি পাই, তাহলে কারো পেটে ব্যথার সঙ্গে অ্যামাইলেজ লাইপেজ বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস ক্লিয়ার আমাদের কাছে, যেটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এবং এট দ্য সেম টাইম আমরা কি করব, যে আরো দুই একটা পরীক্ষা আমরা করে ফেলবো। কেন? টু এক্সক্লুড আদার পসিবল বা নিয়ারেস্ট ডায়াগনোসিস। আমরা একটা এক্স-রে করব, আমরা পারফোরেশন হইলো কিনা, অবস্ট্রাকশন হইলো কিনা, একদম ক্লিয়ার বোঝা যাবে। আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আমরা একটা কোশ্চেন একজন করেছেন যে অ্যামাইলেজ এবং লাইপেজের মধ্যে কোনটা মানে স্পেসিফিক মার্কার, সেম স্পেসিফিক মার্কার কোনটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? ভেরি গুড। আচ্ছা, আমি সংক্ষেপে বলি। হ্যাঁ, তো অ্যামাইলেজ হচ্ছে আমাদের অনেক কারণে কিন্তু বাড়ে আমাদের শরীরে অ্যামাইলেজ। হ্যাঁ, যেমন আমরা জানি যে আমাদের প্যারোটিড যে গ্ল্যান্ড, হ্যাঁ, ওখান থেকে অ্যামাইলেজ তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ যেটাকে বলি আমরা। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে আমাদের যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। হ্যাঁ, তো আমরা যে অ্যামাইলেজ মেজার করি এটা কিন্তু টোটাল অ্যামাইলেজ। হ্যাঁ, টোটাল অ্যামাইলেজ আলাদা করে যে মানে আইসোফর্ম সেটা কিন্তু মেজার করতে গেলে এটা হচ্ছে এক্সপেন্সিভ, কস্টলি। তো আমরা সুবিধার জন্য টোটাল যে অ্যামাইলেজ সেটাকে কিন্তু আমরা পরীক্ষা করি। তো এই টোটাল অ্যামাইলেজ তাহলে অনেক কারণে বাড়তে পারে, আমি স্কেপ করে গেছি কারণ সময়ের লিমিটেশন ছিল। বিশেষ করে যে আমাদের বিলিয়ারি ডিসঅর্ডার, এগুলি কারণে অ্যামাইলেজ বাড়তে পারে। আমাদের যে জিআই আদার ডিসঅর্ডার যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটার কারণে কিন্তু অ্যামাইলেজ বাড়তে পারে।
হ্যাঁ, আমাদের প্লাসেন্টাল ডিসঅর্ডার এটার কারণে কিন্তু অ্যামাইলেজ বাড়তে পারে। এই প্যারোটাইটিস এটার কারণে কিন্তু অ্যামাইলেজ বেড়ে যেতে পারে। সিকেডি রোগী, তার কিন্তু অ্যামাইলেজ ক্লিয়ারেন্স হচ্ছে না কিডনি দিয়ে, তাহলে ওটার জন্য বাড়তে থাকবে। ঠিক আছে? তারপরে এভাবে কিছু কারণ আছে যে আমার অ্যামাইলেজ কিন্তু অন্য কারণে কিন্তু বাড়তে পাবে, একটা তাহলে ডাইলেমা তৈরি করবে। হ্যাঁ, ইভেন অ্যামাইলেজ বাড়ার কথা কিন্তু আমরা নরমাল পাবো যদি হাইপার টিজি, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া কোনো কন্ডিশন আমরা কারো কাছে পাই, কারো শরীরে পাই, তাহলে অ্যামাইলেজ কিন্তু মেজার করে দেখা যাবে ইট ইজ নরমাল। তাহলে অ্যামাইলেজের দেখেন যে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এটা কিন্তু কম, বোঝা গেল। অন্যদিকে যে লাইপেজ, এটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এটা হচ্ছে হাইয়েস্ট, মানে হায়ার দেন দ্য অ্যামাইলেজ। হ্যাঁ, দেখা গেছে যে লাইপেজের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি, হ্যাঁ, এটা অ্যাবাউট 85% 90%। হ্যাঁ, তো 10% বা 15% রোগী কিন্তু লাইপেজ অ্যামাইলেজ দিয়ে কিন্তু আমরা মানে অনেক সময় ডায়াগনোসিস করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, প্যানক্রিয়াসের কন্ডিশনটা দেখতে হবে এবং কোরিলেট করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা কি আর একটা প্রশ্ন নিব স্যার? মানে কয়েকটা আছে, আমার কোনো আমরা সমস্যা একটা নাই, নিব। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে। স্যার, একজন প্রশ্ন করেছে যে স্যার কিভাবে প্যানক্রিয়াটিক সিরোসিস ডায়াগনোসিস করবে। আরেকজন প্রশ্ন করেছে স্যার, মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেইনটা রেট্রোপেরিটোনিয়াল কেন? স্যার, এই দুটো প্রশ্ন স্যার। সরি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কেন রেট্রোপেরিটোনিয়াল পেইন হয় স্যার? মানে ও আচ্ছা আচ্ছা, না, রেট্রোপেরিটোনিয়াল পেইন তো আমরা বলছি না, এটা হচ্ছে ডিপ সিটেড রেট্রোপেরিটোনিয়াল অর্গান। কতগুলো অর্গান আছে না আমাদের রেট্রোপেরিটোনিয়াল, যেমন হচ্ছে যে এই যে ডিউডেনামের যে আমরা সেকেন্ড পার্ট, হ্যাঁ, থার্ড পার্ট, এগুলি রেট্রোপেরিটোনিয়াল না, আমরা তো জানি। হ্যাঁ, তাই না? এইভাবে আচ্ছা কতগুলো ইয়ে আছে, যেমন হচ্ছে যে অ্যাসেন্ডিং কোলন, হ্যাঁ, রেট্রোপেরিটোনিয়াল না? হ্যাঁ, এটা তো হোল কাভারেজ নাই। আবার কতগুলো আছে যে মানে এই যে এই যে মেসোকোলন, ট্রান্সভার্স কোলনটা ঝুলে থাকে, তারপর হচ্ছে যে সিগময়েড কোলনটা একটা ইয়া থাকে, ঝুলে থাকে, তারপর আমাদের যে টি মেসেন্ট্রি, হ্যাঁ, কেমনে সামনে দিয়ে একদম লুপস অফ ইন্টেস্টাইন ঝুলে থাকে। তো প্যানক্রিয়াসটা এমন যে এটা পিছনের দিকে কোনো কাভারেজ নাই, হ্যাঁ, সামনে দিয়ে একটা পেরিটোনিয়াম চলে গেছে, এরকম ব্যাপার। এই জন্য বলতেছি আমরা রেট্রো পেরিটোনিয়াল। তো রেট্রো পেরিটোনিয়াল ডিপ সিটেড অর্গান, যেহেতু, হ্যাঁ, সেজন্য যে আমাদের দেখেন যে আমাদের পেটের মধ্যে ব্যথার যে কারণ, যেমন কোলিসিস্টাইটিস, তারপর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, এইগুলি আমরা দেখেন যে ইনফ্লামেশনের একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্যারাইটাল পেরিটোনিয়াল ইনভলভ হচ্ছে, তাই না? হচ্ছে না? যেমন মার্ফিস সাইন আমরা বলি, মার্ফিস সাইন ইজ পজিটিভ। এটার মানে হচ্ছে যে রাইট সাবকোস্টাল রিজিয়নে, ওখানে যে টিপ অফ দা মানে এই যে গল ব্লাডার, হ্যাঁ, গল ব্লাডারের যে টিপটা, এখানে এই যে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়ামের সঙ্গে লেগে থাকে। হ্যাঁ, তো এই গল ব্লাডার যখন ইনফ্লাম, তো সেটা সারাউন্ডিং স্ট্রাকচারকে টাচ করে যেটাকে থাকবে, সেখানেও কিন্তু ইনফরমেশনটা মানে অনুভূত হবে। তো প্যারাইটাল পেরিটোনিয়াম কিন্তু ইনভলভ হবে সহজে, হ্যাঁ, যেহেতু এটা সুপারফিশিয়াল অর্গান, হ্যাঁ, যে গল ব্লাডার। এখানে মার্ফিস সাইন পজিটিভ হচ্ছে, প্যারাইটাল পেরিটোনিয়াম ইজ ইনভলভ দেয়ার, এবং প্যারাইটাল পেরিটোনিয়ামের যে নার্ভাস সাপ্লাই সেটা হচ্ছে সোমাটিক সাপ্লাই, সুতরাং এই পেইনটা হবে শার্প পেইন। ঠিক আছে? আর এই যে একইভাবে যে অ্যাপেন্ডিসাইটিস, যে ইনিশিয়ালি এটা হচ্ছে যে পেরিয়াম্বিকাল হয় পেইন, পরবর্তীতে এটা শিফট করে এটা রাইট আইলেট ফোসা রিজিয়নে পেইনটা শিফট করে আমরা বলি যে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস বলি। হ্যাঁ, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডার, তার মানে প্যারাইটাল পেরিটোনিয়াম ইজ ইনভলভ হিয়ার। ঠিক আছে? হ্যাঁ, আনটিল আদারওয়াইজ প্যারাইটাল পেরিটোনিয়াম ইজ ইনভলভ। এই শার্প যে পেইনটা, হ্যাঁ, ইনিশিয়াল পেইনটা ছিল ডাল, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে পেইনটা সিভিয়ার এন্ড শার্প যে পেইন, সেটা কিন্তু প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভমেন্টের জন্য। কিন্তু প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে দেখেন যে এটা সহজে কিন্তু আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভমেন্ট হয় না। সেজন্য অ্যাবডোমেন যদি আমরা প্যালপেট করি, আমরা যে টেন্ডারনেস পাবো, এটা পাবো ডিসপ্রপোর্শনেট টেন্ডারনেস। হ্যাঁ, যে ব্যথা রোগী অনুভব করবে যদি আমরা জোরে প্রেস করি, ঠিক আছে, টেন্ডারনেস যেটাকে বলতেছি, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম পাবে। হ্যাঁ, সেটা যদি প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভ করতো, সাপোজ পারফোরেশন, সেখানে কি হচ্ছে, প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভমেন্ট হচ্ছে, পেরিটোনাইটিস ডেভেলপ করতেছে এবং জেনারেলাইজড পেরিটোনাইটিস, সেখানে অ্যাজ এ হোল পুরো পেট শক্ত হয়ে যাবে, কোড লাইক রিজিডিটি ডেভেলপ করবে। হ্যাঁ, তো এই
ফোকাল অথবা জেনারেলাইজ প্যারাটাল পেরিটোনাইটিস কিন্তু আমরা এই যে আমাদের যে মানে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সহজে পাই না, আনটিল আদারওয়াইজ যেটা হচ্ছে সিভিয়ার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস এবং যে ইনফ্লামেটরি যে এক্সুডেট এগুলি আনটিল আদারওয়াইজ এটা টাচ করছে আমাদের প্যারাটাল পেরিটোনিয়ামকে। হ্যাঁ, এইটাই হচ্ছে উত্তর। আর কিছু? আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেহেতু প্যানক্রিয়াসটা রেট্রোপেরিটোনিয়াল, এটা পিছনের যে স্ট্রাকচার গুলোকে কিন্তু সে টাচ করতেছে আগে। হ্যাঁ, তো সেজন্য কিন্তু পেইন ব্যাকে রেডিয়েট করতেছে, এরকম হচ্ছে ব্যাপার। তো এই 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 যে অনেক রোগী কিন্তু সব মানে অনেক রোগী কিন্তু সামনেই ব্যথা বলে, পিছনে কিন্তু সবসময় ব্যথা বলে না। আমরা প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে ডাইভার্স প্রেজেন্টেশন। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিসের ফোকাল প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অ্যাজ এ হোল প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং এটার উপরে ডিপেন্ড করতেছে যে ম্যানিফেস্টেশনটা কেমন হবে। স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এটা কিভাবে ডায়াগনোসিস করব? হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো সিডোসিস্ট আমরা প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে আমরা আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করে পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন কিন্তু আমরা পাই, এভাবে লেখা থাকে। হ্যাঁ, রিপোর্ট গুলাতে পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। হ্যাঁ, এইটাকে পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড যে কালেকশন, একটা ইনফ্লামেটরি প্রসেস, সেখানে তো এক্সুডেশন হবে, এটাই স্বাভাবিক, যে কোনো ইনফ্লামেশনে এটা হবে। আচ্ছা, এই ফ্লুইডটা যদি সাফিসিয়েন্ট পরিমাণ কালেকশন হয়, ঠিক আছে, সাফিসিয়েন্ট পরিমাণ যদি কালেকশন হয়, হ্যাঁ, এবং সেটা যদি পারসিস্ট করে মোর দ্যান 4 উইকস, হ্যাঁ, তখন কিন্তু এটা এনক্যাপসুলেটেড হবে, চারিদিক দিয়ে একটা বাউন্ডারি তৈরি হবে। হ্যাঁ, এটা ইউজুয়ালি হবে পেরিপ্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াজের আশপাশে কোনো সাইডে হবে, ইউজুয়ালি হবে রেট্রোপেরিটোনিয়াল, যে আমরা বলি যে লেসার স্যাক, ওই জায়গাতে সাধারণত ডেভেলপ করে এই সিডোসিস্টটা। তাহলে এই যে সিডোসিস্ট বললাম, সিস্ট মানে বোঝা যাচ্ছে যে একটা কাভারিং আছে। এই কাভারিংটা আমরা বলতে হইলে এটা 4 সপ্তাহের আগে আর বলা যাবে না। হ্যাঁ, তো আগে এক সময় কনফিউশন তৈরি হইতো, হ্যাঁ, যে সিস্ট কখন বলবো না বলবো, এখন আর কোনো কনফিউশন নাই। 4 সপ্তাহের আগ পর্যন্ত আমরা এটাকে বলবো পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। হ্যাঁ, এখন এটা সলিড কম্পোনেন্ট যদি থাকে তাহলে বলবো যে নেক্রোটিক ফ্লুইড কালেকশন, সলিড কম্পোনেন্ট যদি না থাকে বলবো যে নন নেক্রোটিক ফ্লুইড কালেকশন। হ্যাঁ, এভাবে বলবো আমরা। আচ্ছা, আর সিডোসিস বলতে হলে অবশ্যই 4 সপ্তাহ ওয়েট করতে হবে, এবং সিটি স্ক্যান এবং আল্ট্রাসাউন্ড করে কিন্তু বোঝা যাবে, তখন ক্লিয়ার বোঝা যাবে। এখন সিডোসিস্ট মানেই যে এটার জন্য ইন্টারভেনশন লাগবে তা কিন্তু না, এটা কিন্তু আলোচনা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিডোসিস নিজে থেকেই রিজলভ করে যায়। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, স্যার, ওই যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে যে আমাদের হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, আর হচ্ছে সাথে প্যানক্রিয়াটিক নেক্রোসিস হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যদি হাইপারগ্লাইসেমিয়াকে যদি ম্যানেজমেন্ট করতে যাই, তো সেক্ষেত্রে কি আমরা মানে এটাকে মানে ইনসুলিন দিয়ে ম্যানেজমেন্ট করব, নাকি নাকি কোনো প্যানক্রিয়াটিক হচ্ছে রিপ্লেসমেন্ট করবো, নতুন কোনো ইয়ে দিয়ে আর কি? না, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে এটা ইনসুলিনের ঘাটতির জন্য, বিটা সেল ড্যামেজ হচ্ছে। তো হ্যাঁ, তো আমরা যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের টেইলে থাকে, সেটা যদি এফেক্টেড হয় খারাপ ফর্মে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, ঠিক আছে, বিটা সেল ড্যামেজ হবে। স্যার সেক্ষেত্রে কি আমরা কি স্যার প্যানক্রিয়াসকে কি স্যার হাইপারগ্লাইসেমিয়া হবে, সেক্ষেত্রে ইনসুলিন দিয়েই ম্যানেজ করতে হবে, ইনসুলিন দিতে হবে। আমরা এটা সরাসরি আমরা ব্লাডে ইনসুলিন দিতে পারি ইনফিউশন পাম্পের মাধ্যমে, অথবা সাবকিউটেনিয়াস ইনসুলিন দিতে পারি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আমরা মনে হয় আমাদের সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, স্যার, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ যে স্যার আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের স্টুডেন্টদের জন্য স্যার সময় দিয়েছেন। স্যার এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং স্যার আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন, এবং আমাদের ক্লাসের এই রেকর্ডিংটি আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, আপনারা সেখান থেকেও পরবর্তীতে এই ক্লাসটি আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সেশনটি আমরা শেষ করছি। সবাইকে আমি ধন্যবাদ। একটু ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ইনভাইট করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর যারা আজকে এই পার্টিসিপেন্ট ছিলেন বিভিন্ন ডিভাইসে, তাদেরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি লেকচার আজকে শেষ করছি।
জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।